আমার নাম মোহাম্মদ রাকিব। রাকিব, বয়স কত? বয়স 29। এই মুহূর্তে 29 বছর বয়স। পেশায় কি করছেন আপনি? পেশায় এখন বর্তমানে কম্পিউটার এমব্রয়ডারিতে আছে, জব করতেছি। কম্পিউটার অপারেটর? এমব্রয়ডারি। কম্পিউটার এমব্রয়ডারি কি জিনিস? মানে ওই যে পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি এগুলো যে এমব্রয়ডারি করে, সেটা কম্পিউটার দিয়ে করে? জি, কম্পিউটার। এটা আমি নতুন শুনলাম আর কি। যাই হোক, জন্ম জেলা? জন্ম নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা। নোয়াখালীর লক্ষ্মীপুরে। এবং আপনি বর্তমানে আছেন নারায়ণগঞ্জে? বর্তমানে আছি আমি সদরঘাট। সদরঘাটে, মানে ঢাকা শহরের মধ্যে আছেন, গুলিস্তান সদরঘাট। জি। ওকে, শুরু করুন আপনি। আমি যখন ছোটবেলায় মানে একটু বোঝার হয়েছি, মানে আমি তো দেখি নাই, কিন্তু মানে আত্মীয় স্বজনের কাছ থেকে শুনে আর কি। জি, একই সাথে বলে রাখি প্রিয় শ্রোতা, আমাদের এই গল্পটি কিন্তু আপনি ইউটিউবে একযোগে শুনতে পাচ্ছেন এবং ওখানে একেবারে একটানা বিরতিহীন ভাবে আপনারা শুনতে পাচ্ছেন। বাংলাদেশে কেবলমাত্র একটি রেডিও চ্যানেল যে অনুষ্ঠান একই সাথে রেডিও এবং ইউটিউবে প্রিমিয়ার করে, সেটি হচ্ছে ঢাকা এফএম। সিক্রেটস এবং একই সাথে জীবন গল্প, এই দুটো অনুষ্ঠান আমাদের ইউটিউবে প্রিমিয়ার হয়, লাইভ চলতে থাকে ওখানে। আপনি চাইলে এখনই এসে ওখানে শুনতে পারেন, একেবারে নির্ঝঞ্ঝাট বিরতিহীনভাবে একটানা ওখানে চলবে, অর্থাৎ রেডিওর আগে ওখানে শেষ হয়ে যায়। তো আমাদের এই চ্যানেলটি হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি, www.youtube.com/DFM904। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশের যে ঘন্টা বাটনটি আছে ওটাও ক্লিক করে অন করে দেবেন। ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর তখন আমার আত্মীয় স্বজনের কাছে, আশেপাশের মানুষের কাছ থেকে শুনতাম যে আমার মাকে নাকি আমার আব্বু ছেড়ে দিয়েছে। আচ্ছা, মানে আপনি মাকে দেখেননি ওই সময়? না, মাকে দেখিনি, মানে বুঝর হওয়ার পর থেকে মাকে দেখিনি। আমি ছোটবেলা থেকে আমার ফুফু আমাকে মানে লালন পালন করতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? তখন আমি একাই। আচ্ছা। তো মানুষে বলতো নাকি যে আমি তার ছেলে। আচ্ছা। তো এই জন্য তার বিয়ে হইতো না। তখন যাও ওই পাশে আর কি একটা লোক আর কি জানতো, তো ওনার সাথে যে বিয়ে হয়েছে। হওয়ার পরে আমি ওনার সাথে চলে গেছি, আমার ফুফুর কাছে থাকতাম। তখন মানুষে অনেক বলা বলি করতো যে আমি তখন আমার বাবাকেও দেখি নাই। তখন আমি জানতাম যে আমার বাবা ঢাকা থাকে। আমার ফুফুর কাছে থাকতাম, ফুফু লালন পালন করতো, পড়ালেখা করাইতো। তখন আমার দাদা খুব অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে দাদাই আমার ভরণ পোষণ সব চালাইতো। তো অসুস্থ হওয়ার পরে মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার দেখার মতো আর লোক নেই। আচ্ছা। এখন আমাকে কে ভরণ পোষণ করবে, তার জন্য বাড়িতে ঘোরাফেরা করতেছি। তখন আমাকে নিয়ে আসলো ঢাকায়। ঢাকায় আনার পরে আব্বার কাছে আমার ফুফা দিয়ে গেল। আচ্ছা। দিয়ে যাওয়ার পরে আমার আব্বা কাজ করতো, তো উনি বাসায় 2 দিন 3 দিন বা 7 দিন পরে আসতো বাসায়। আমি আইসা দেখি যে আমার সৎমা এখানে। তখন এই ঘরে 3 বোন ছিল। আচ্ছা। এখানে ছোট ছোট। তা আমার আম্মা এখানে আবার গার্মেন্টসে চাকরি করতো। আচ্ছা। তখন এখানে আসার পরে আমি তো বেকার, কোনো কাজ কাম জানি না। ওনাগো একটু সংসারে অভাব অনটন। তখন আমাকে ওই আমার আব্বার একটা বন্ধুর দ্বারা একটা মানে কোম্পানিতে আর কি চাকরি নিয়ে দেয়। তাই এমব্রয়ডারিতেই চাকরি নিয়ে দেয়। দেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে প্রায় 20 দিন কাজ করি। 20 দিন কাজ করার পরে আমি অল্প কিছু সংখ্যক মানে আপনার স্যালারি পাই আর কি। আচ্ছা, বয়স কত তখন আপনার? তখন আমার বয়স কত 14-15 হবে। আচ্ছা। আপনি লেখাপড়া একদমই করেননি এই সময়টা? হ্যাঁ, লেখাপড়া করছি 9ম শ্রেণী পর্যন্ত। 9ম শ্রেণী পর্যন্ত, তারপর আপনি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, লেখাপড়া ওই দাদা মারা যাওয়ার পরেই আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা। যাও কিছু সংখ্যক আমি অল্প কিছু স্যালারি পাই। তখন আমার ভালো কোনো কাপড় চোপড় ছিল না। তখন আমি ওই কত 500-600 টাকা এমন হবে আর কি। তো ওই টাকা দিয়ে আমি কিছু একটা শার্ট, একটা প্যান্ট কিনি। জি। কিনা বাসায় যখন আসি তখন আমার আম্মা অনেক গালিগালাজ করে, তাদের ঘরে খাওয়ার বিল দিতে হবে। তখন আমার জিনিসটা খুব খারাপ লাগে। আচ্ছা। যে হয়তো আপন মা থাকলে তো হয়তো বা এই গালিগালাজ গুলা করতো না। যাও তখন 1 মাস পরেই ঈদ হইল। তখন আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে বাড়ি থেকে আমি আবার ঢাকায় আসি ঈদের পর, ছুটি শেষ হওয়ার পর। আসার পরে ওনার বাসায় আমি আর যাই না। আচ্ছা। তখন আমি কোম্পানিতেই মানে মালিকের কাছে বললাম। তো মালিক আমার একটা মেস ঠিক করে দিল, ওইখানে আমি থাকতাম। আচ্ছা। তখন আমার মানে থাকার মতো জায়গাও নাই, প্লাস যে মানুষের খেতা বালি সেগুলি থাকে ওইটাও আমার ছিল না। আচ্ছা। যে আমি যে ঘুমাবো, দেখতাম যে রাত্রে শোয়ার পরে আমার মনের মশায় যে উড়ে আলো যেতেছে, এরকম মনে হইতো।
কিন্তু আমার পাশে মানুষে ঘুমাইতেছে মশারি টাঙ্গায়, কিন্তু আমার বলার মতো কোনো লোক ছিল না। আচ্ছা, তখন যাও কিভাবে 7-8 দিন কাজ করি, করার পরে ওই আমার পাশেই একটা লোক মানে চাকরি নেয় ওনার, তো উনি আমার আর কি শেয়ার করে যে তুমি আমার সাথে এসে ঘুমাও, যেহেতু তোমার মশা কামড়ায়, পরে টাকা ঢোকা হইলে তুমি। তখন আপনি ঢাকাতে? জি, ঢাকাতে। ওই সময়টাতে কি জানতে পেরেছেন মা কোথায় থাকে, কি অবস্থা? আমি জানতাম যে আমার মা অন্য জায়গায় বিয়ে হয়েছে। খোঁজ খবর করেননি? না, তখন যোগাযোগ করার মতো ওরকম মানে মায়ের প্রতি একটা যে ভালোবাসা ওই জিনিসটা ছিল না। না, ওই জিনিসটা ছিল না, ঘৃণা ছিল। তখন আমি ভাবতাম যে আসলে হয়তোবা মানুষ যে বলে যে রক্তের একটা সম্পর্ক আছে, মনে হয় যে পৃথিবীতে রক্তের কোনো সম্পর্ক নাই, আমার এটা মনে হইতো। আচ্ছা, আমি ভাবতাম যে পৃথিবীতে মনে হয় টাকার সম্পর্কটাই বেশি, রক্তের সম্পর্ক বলতে কিছু নেই। যখন আমার ফুফু বা আমার কাকিরা যখন আমার ফুফাতো ভাইদেরকে বা চাচাতো ভাইদেরকে ডাকতো যে তোরা আয় ভাত খাওয়া যায়, তখন আমার কাছে খুব খারাপ লাগতো যে আমার মা থাকলো তো আবার ওইভাবে ডাকতো। তার জন্যই ঢাকা আসার পরে ভাবতাম যে যার বাপ মা নাই হয়তোবা সেই তার কোনো স্থান ঠিকানো ঠিক থাকে না। আর পৃথিবীতে রক্তের সম্পর্ক মনে হয় যে নাই। যদি রক্তের সম্পর্ক থাকতো তাহলে আমার মা ঠিকই আমার খোঁজখবর নিত। তো যা হোক, এইভাবে ঢাকায় ফিরে আসি, কাজ করতেছি। তো তখন আমি স্যালারি পাই কত 1200 টাকা। ওকে। তো 1200 টাকা স্যালারি পাই, কিন্তু খাওয়া থাকে 1300 টাকা দিতে হয়, 100 টাকা বেশি। জি। তখন এই টাকাটা জোগাড় করতে হলে আমার মানে অন্যান্য কাজ করতে হইতো, বা বসে চাটা এগুলি আইনা দিতে হইতো, বাইরে অন্যান্য কাজ করতে করে 100 টাকা জোগাইতে হইতো। আচ্ছা। আর যেই মাসে জোগাড় করতে না পারতাম ওই মাসে আমার মহিলার কাছে আর কি বাকি রাখতে হইতো। তো যাও কিভাবে চলতেছে। তো হঠাৎ করে এখান থেকে আমার স্যালারি পোষাইতেছে না। পরে মালিকে একটা কাজ ভুল করার কারণে আমার অনেক কি মানে আমি একটা কাজ ভুল করছিলাম। ওই যে মাল যে আয়রন করতে দিছিল, ওই আয়রন করার সময় মালটা হিট বেশি পড়ার কারণে মালটার কালার জ্বলা যায় আর কি। আচ্ছা। তখন ওই মালটা শিপমেন্ট বন্ধ হয়ে যায়। তখন ওই আমি বৈশা মানে লাইনিং কাগজ কাটতেছিলাম। আচ্ছা। তো এই মালিক না ম্যানেজার হয়তোবা, উনি আইসা পিছন থেকে আমার একটা লাত্তি মারে। তখন লাত্তি মারার পরে আমি পিছন দিকে আর তাকাই নেই, আমার মনে হয় যে দম বন্ধ হয়ে গেছে, এরকম মনে হয় আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ওইখান থেকে আমি উঠছি, উঠার পরে ওইখান থেকে আমি যখন ছুটি হয় তখন আমি চলে যাই। আমি আর ওইখান থেকে চাকরি করিনি, ছেড়ে দিচ্ছি। তখন অন্য জায়গায় আমি চাকরি নেই, কারণ বৈশা থাকলে তো আর ফেড়ে বাদ জুটবো না। তখন চাকরি নেওয়ার পরে ওইখানে একটা মহিলা অপারেটর ছিল। তো ওনার সাথে আমার আর কি সহকারী পোস্টে আর কি দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট অপারেটর হিসেবে। তো ওনারা আমি সবকিছু বললাম, বলার পরে উনি বললো আমার যে তোমার আমি কাজ কাম সব শিখাই দেবো, কিন্তু আমি যা বলবো তা তোমার শুনতে হইব। তা আমি আচ্ছা ঠিক আছে। তো উনি আমার প্রথম 2-3 দিন ভালোই কাজ কাম দেখা দিত বা করতাম। তৃতীয় দিনে উনি আমাকে মানে প্রেমের অফার করলো আর কি। আচ্ছা, মেয়েটা প্রেমের অফার করলো? হ্যাঁ, প্রেমের অফার করলো। তখন আমার বয়স কত 15-16 এমন হবে। তখন আমি পাশে হয়তোবা দেখতাম যে ঢাকা শহর অনেক ছেলে মেয়েরা একসাথে হাঁটে, একসাথে বা আরো অফিসে যে কাজ করে ওই ছেলে মেয়েরাও প্রেম করে। তখন আমি ভাবতাম যে হয়তোবা আমার লাইফে ওইরকম প্রেম আসতেই পারে। তখন উনি আমার বললো যে তুমি যদি আমার সাথে সম্পর্ক না করো তাহলে তোমার আমি কোনো কাজ কাম শিখাবো না, আর যদি সম্পর্ক করো তাহলে তোমার আমি ভালো পোস্টে চাকরি নিয়ে দেবো, প্লাস আমার সাথে রাখবো। তখন আমি চিন্তা করলাম যে আমার একটা স্থায়ী ঠিকানা হবে। এই চিন্তা করে আমি তার সাথে মানে এটাতে রাজি হই। আচ্ছা। তখন উনি প্রায় সময় আমার ঘুরতে নিয়ে যাইতো, এইখানে এই পার্কে সেই পার্কে, ছুটি হইলেই চলো আমার সাথে চলো নিয়ে যাইতো, বা এমনকি তার বাসায় নিয়ে যাইতো। আপনাকে বাসায় নিয়ে যেত? হ্যাঁ, বাসায় নিয়ে যাওয়া, তার সাথে অনৈতিক সম্পর্ক হইতো। মানে এটা কি উনি বিবাহিত ছিলেন? না, উনি অবিবাহিত ছিল। আপনার বয়সে বড় ছিলেন? আমার বয়সে সেম বয়সেই, কিন্তু উনি একটু স্বাস্থ্য বেশি। তো আপনার বয়স কত ছিল তখন? আমার তখন প্রায় 16 বছর বয়স। তো 16 বছর বয়স হলে তো এই ধরনের একটা সম্পর্কে আপনি জড়ালেন। তার সঙ্গে কি প্রেমের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল নাকি? কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, কিন্তু উনি আমার অফার করার পরে মানে ওই যে বলছে যদি আমার কাজ শিখতে হয় তাহলে ওনার কথাতে আমার শুনতে হইব, তার জন্য আর কি আমি তার কথাতে রাজি হই। আচ্ছা। ওনার সাথে আমার অনৈতিক সম্পর্ক হয়, হওয়ার পরে প্রায় রেগুলারলি হইতো, 2 দিন পর পর, প্রায় 1 সপ্তাহ পর পরে হইতো। তখন ওনার
হঠাৎ করে আমি মোটামুটি একটু কাজ শিখা হয়েছে, হওয়ার পরে উনি আমি বললাম যে আমার তো এই বেতনও পোষায় না, আমি চাকরি ছেড়ে দেবো। আচ্ছা, কত টাকা বেতন পেতেন তখন আমি কত 2000 টাকার মতো পাইতাম। আচ্ছা, তখন উনি আমার বললো ঠিক আছে তোমার চাকরি ছাড়া লাগবো না, তোমার আমি এক জায়গায় পাঠামু, ওইখানে আমার লোক আছে, ওইখানে যাওয়ার পরে তোমারে ভালো পোস্টে চাকরি নিয়ে দিব। তো ওনার একটা খালাতো ভাই ছিল, ওনার কাছে আমার পাঠাইলো। তো ওইখানে যাওয়ার পরে আমার অপরের পোস্টে আর কি জয়েন দিল। তো ওইখানে আমি প্রায় 3700 টাকা বেতনে ঢুকলাম। আচ্ছা, ঢোকার কিছুদিন পরে ওই মেয়েটার চাকরি মাকরি ছাইরা গ্রামে চলে গেছে, তো ওর সাথে আর দেখা সাক্ষাৎ হয় নাই। তখন আমি 3700 টাকা বেতন ভাই কাজ করতেছি, মোটামুটি চলতেছে ভালোই। আচ্ছা, তো হঠাৎ করে আমার আব্বুর বাসা আর আমার ফ্যাক্টরি মানে রোডের এই পার ওই পার ছিল আর কি। জি। তো এর ভিতরে প্রায় 2 বছর কেটে গেছে, কিন্তু আমার আব্বা কোনোদিন খবরও লয় নাই যে আমি আছি নাকি মারা গেছি। তখন কিভাবে শুনছে আমি বেতন পাই ভালো, তখন আব্বা আমার ফুফাতো ভাই দিয়া মানে আমার খবর পাঠাইলো যে তার সাথে দেখা করার জন্য। তখন তার সাথে আমি দেখা করতে চাই নাই। পরে আমার ফুফাতো ভাই এসে বলতেছে যে তুই তো অনেক মোটামুটি ভালো টাকা বেতন পাস, আর তোর আব্বারও ছেলে নাই তুই ছাড়া, তাহলে তুই তোর বাপের কাছে থাক। তখন আমি রাজি হই নাই, যাওয়ার মানে মতি ছিল না। তারপরে বাপ হিসাবে আর কি আমার যাইতে হইলো আর কি। আচ্ছা, তখন আমি তার কাছে গেলাম। যাওয়ার সময় ওইখানে বাসা ছিল আপনার প্রায় 30টা রুম ছিল ওই বাড়িতে, মানে প্রতি মাসে মাসে আপনার রুম ভাড়াটিয়া চেঞ্জ হইতো। তো ওইখানে ওই বাড়ির ভিতরে পোলার মধ্যে মনে আমরা 2-3 জন পোলাই ছিলাম। জি। তা আমার আব্বার আবার চায়ের দোকান ছিল, ওইখানে আমি হাফ বেলা দোকান করতাম, বিকালে আধা বেলা আমার আব্বাই করতো, আর রাত্রেবেলা আমি নাইট ডিউটি করতাম। তো আমি যেখানে চাকরি করতাম ওইখানে মালিকরে বললেই হয়েছে যে আমি সবসময় নাইট ডিউটি করবো আর আমার আব্বারে বিকালে হেল্প করবো। তো যা হোক, যখন আমার আব্বার দোকান করতাম তো দোকানের সামনে আপনার এরকম 5 তলা একটা প্লাট ছিল, ওই প্লাটের আর কি 3 তলায় একটা মেয়ে বসে থাকতো। পরে ওইখান থেকে ওই মেয়েটার সাথে আমার রিলেশন হয়। তো রিলেশন হওয়ার পূর্বে ওই মেয়েটা আমার প্রায় সময় ডাকতো বাসায় যাওয়ার পরে ওই মেয়েটার সাথে আমার অনৈতিক কিছু সম্পর্ক হয়। আচ্ছা, তখন অনৈতিক সম্পর্ক হওয়ার পরে আমার আব্বা এই জিনিসটা জানে, আমার বাবা জেনে যায় বিষয়টা, আমার আব্বু জেনে যাওয়ার পূর্বে তখন আমারে গালিগালাজ করে, মানে মারতেও চায় আর কি। তখন ওনার সাথে রাগ করে আমি দোকান করব না। আচ্ছা, তখন আমি বাসায় কয়দিন থাকি আর কাজ করার পরে আমার মানে আমার যেই রুম ছিল ওই রুমের পাশে আর কি একটা ভাড়াটিয়া থাকতো। তো ওনার একটা মানে ভাগ্নি গ্রামের থেকে বেড়াতে আসছে, তাই আমার বোনের সাথে বান্ধবী একটা সম্পর্ক পাতাইছে। তখন আমাদের ঘরে বেশি যাতায়াত আসতো আর কি। তখন আসার পরে ও আয়শা বেশিরভাগে আমার সাথে দুষ্টামি করতো। তখন আয়শা একদিন আমার বলতেছে যে আপনি কি প্রেম টেম করেন? পরে আমি বলছি না, আমি তো কোনো প্রেম টেম করি না। পরে এই কথা বললে আমার একটা নাম্বার হাতে ধরে দেয়া সে চলে গেল গ্রামে। তখন অনেকদিন তার সাথে যোগাযোগ নাই। তখন হঠাৎ করে আমি ওইখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আবার চলে গেলাম নরসিংদীতে। যাওয়ার পর ওই মেয়েটা প্রায় সময় ফোন দিত। তখন আমি মোবাইল কিনছিলাম, ওই মেয়েটা আমাকে ফোন দিত, আমিও ফোন দিতাম, ফোন দিয়ে কথা বলতাম ওর খালার মোবাইলে। কথা বলতে বলতে হঠাৎ করে একদিন আমার বলতেছে যে আমি তোমার কাছে আইসা পড়তে চাই। তখন আমি বলছি আমার কাছে যে আসবা, আমার তো কিছুই নেই, আমি তোমার কই রাখবো। তখন ও বলতেছে তাহলে আমার একটা চাকরি নিয়ে দিও, আমি চাকরি করবো, পরে আস্তে ধীরে দুজনে একসাথে হবো। তখন ও ঢাকা আসার পরে ওরে আমি একটা চাকরি নিয়ে দিই, তো আমাদের দোকানের পাশেই। তো চাকরি নিয়ে দেই আর আব্বারে বলি যে ওর যা খায় ওর দিয়েন, বাকি টাকা আমি নিয়ে দেবো নি। আসলে আমি নিয়ে দেবো কি, মানে আমার পকেট থেকে দেবো এটা বলতে পারি নাই, কিন্তু বাপ তো এটা তো বলা যায় না। তখন আমার আব্বার দোকানে বাকি খাইতো, আমার আব্বারে আব্বুই ডাকতো, কারণ আমার বোনের বান্ধবী হিসাব করে আমার আব্বা ওই জিনিসটা মাইন্ডে নিত না। তো যা হোক এইভাবে চলতেছে। তো আমি প্রায় সময় বিকাল দিকে আসতাম, আইসা ওরা দেখে যাইতাম, টিফিন দেওয়া যাইতাম, আবার টাকা দেওয়া যাইতাম। যে ফ্যাক্টরিতে চাকরি নিয়ে দিচ্ছি ওই ফ্যাক্টরির পিএমও মানে আমার ক্লোজ ফ্রেন্ড ছিল। তো মেয়েটা আমার সাথে কথা বলার জন্য পিএম এর কাছ থেকে মোবাইল নিত, মোবাইল নিয়ে অন্য ছেলেদের সাথে কথা বলতো। আচ্ছা, মানে আমার ফ্রেন্ডের বলতো যে আপনার বন্ধুর সাথে কথা বলতেছে, এই কথা বললা মানে অন্য ছেলের সাথে কথা বলতো। তো এই জিনিসটা আমি প্রথম জানতে পারি নাই। পরে এইভাবে অনেকদিন ছুটি নিয়ে আমার নাম বইলা ছুটি নিয়ে যাইতো, যাই অন্য ছেলের সাথে ঘুরতো। হঠাৎ করে আমি একদিন বিকালে আসার পরে পিএম এর জিজ্ঞাসা করলাম যে মেয়েটার নাম কাকুলি। তো আমি বললাম যে কাকুলি কই?
পরে কো তো ছুটি নিয়ে গেছে, তোর সাথে নাকি দেখা করবো। আমি কো না, আমার সাথে তো দেখা করে নাই। পরে আমি ওর নাম্বারে ফোন দেই, নাম্বার বন্ধ। পরে আমি ওর বাসায় যাই। আচ্ছা, বাসায় যাওয়ার পরে ওর খালার জিজ্ঞাসা করি, ও খালা তো না তো বাসায় আসে নাই, লাঞ্চে যা আসছে পরে আর আসে নাই। জি। পরে আমি ভাবতেছি যে কই যাইতে পারে। তখন আমি ওই মানে আমাদের দোকানের ওই দিক দিয়ে হাঁটতেছি, তখন দেখলাম যে ও সিনেমা হল থেকে বের হইয়া আপনার একটা ছেলের হাত ধরে হাঁটতেছে। কাকলি ছিল মেয়েটার নাম? জি, কাকলি। ওকে। তখন আমি সামনাসামনি যেয়ে দাঁড়াই। তো সামনাসামনি দাঁড়ানোর পরে মেয়েটা মানে একটু ভয় পাওয়া যায়। তখন আমার অনেক বন্ধু বান্ধব ছিল, 4-5টা বন্ধু বান্ধব ছিল সাথে। মানে তার জন্য আমি এতই পাগল হয়ে যাই যে তার বিশ্রামের জন্য আমি বন্ধু বান্ধব সব জোগাড় কইরা মানে 4-5টা সিনেমা হলের সামনে আমি দাঁড় করাই দিই। জি। তখন যা করে দেখতে পাওয়ার পরে ওই ছেলেটারে আমার বন্ধু বান্ধব মানে সাইড করে নিয়ে অনেক মাইদুর করে, আর আমি ওইখানে দাঁড়ায় ওর সাথে কথা বলতেছি। তো আমার পারে না, মানে পায়ের মধ্যে ধরে বলতেছে, ভাই যাওয়ার তো হয়েছে, আমি ভুল করে পালাইছি, তো আমি আর এরকম করবো না, আপনি ওরা ছেড়ে দেন। তো যা হোক, আমিও ওইখান থেকে ওরা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি ওরা বললাম যে তুই আর কখনো আমারে ফোন টোন দিবি না, আমার সাথে যোগাযোগ করবি না। এই কথা বলে আমি বাসায় চলে আসি। আসার পরে মেয়েটা রাত্রে 11টা পর্যন্ত আমার কল দিচ্ছে ফোনে। তা আমি ফোনটা ধরে নিই, না ধরার কারণে ও রাত্রে 11টা বাজে আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তখন 11টার সামনে আমার এক বন্ধু এসে বলতেছে, দোস্ত তো এই কাকলি তো তোর বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে, তুই একটু বাসার থেকে বের হ। তখন আমি রাত্রে 11টা বাজে বাসার থেকে বের হয়েছি। বের হওয়ার পরেই ওর হাতে একটা ব্লেড ছিল। আচ্ছা। তো ব্লেড ছিল, ব্লেড দিয়া যে ও মানে হাত কাটবে এটা আমি বুঝতে পারি নাই। তা আমি মানে রাগারাগি করছি ওর সাথে যে তুমি এত রাত্রে এখানে কেন আসছো। তো ওই সময় মানে হাতের মধ্যে 4-5টা পোজ দেয় মেয়েটা। হ্যাঁ, পোজ দিয়ে মানে চিল্লা ফালা লাগা দেয়। তখন রক্ত পড়তেছে। তখন আমি তারা কি করবো, কি দৌড়ে বাসায় নেবো নাকি ডাক্তারের কাছে নেবো? ওই সময় ডাক্তারের দোকানও খোলা ছিল না। তখন আমি তার বাসায় নিয়ে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে সে 3-4 দিন ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুমাইছিল, যোগাযোগ হয় নাই। আমারও ফোন দিয়েছে, আমিও ফোন ধরি নাই। না ধরার কারণে মেয়েটা হয়তো বা কি খাইছে আমি বলতে পারি না। আর ওর বান্ধবী আমার ফোন দেওয়া বলতেছে যে ও নাকি মানে সুইসাইড করতে চাইছিল। তখন ওর আব্বারে আর আম্মারে বাড়ি থেকে খবর দিয়ে আনানো হয়েছে। আনানোর পরে ওরে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওর সাথে আমার যোগাযোগ হইতেছে না, কিন্তু আমি পাগলের মতো ওরে বিচাইতেছি, ফোন দিয়ে ফোন বন্ধ। আচ্ছা। তখন ওরে আর আমি পাই না। তো মাসখানিক পরেও আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে ওর বিয়ে হয়ে গেছে। তখন আমার কাছে খুব জিনিসটা একটু খারাপ লাগে। তখন আমি যেখানে চাকরি করতাম ওইখানে একটা মেয়ে জয়েন দেওয়ার পরে মানে আমার তখন ওই কাকলি ছাড়া আমি আর কিছু বুঝি না। এখন আমি ওই আমার সাথে যে পোলাপাইন ওরা আবার গাঞ্জা খাইতো, তো ওরা কিনা আনতো, আইনা বানিয়ে খাইতো। তো তখন আমি গাঞ্জা খাইতাম না, প্রায় সিগারেট খাইতাম। তখন ওদের সাথে আমি শেয়ার করলাম। আচ্ছা। মানে শেয়ার করলাম কি, টাকা দিতাম, ওরা আমার বানিয়ে দিত। মানে এটা ভুলা থাকার জন্য আমি এই জিনিসটা খাওয়া শুরু করলাম। তখন ওদের সাথে খাইতাম, সারা রাত ধরে খাইতাম, মানে 5টা 6টা 10টা এরকম প্রতিদিন রাত্রি সারা রাত ধরে খাইতাম। মেশিন চালাইতাম না, কাজ করতাম না। সকালে আবার কাজের জন্য বকা খাইতাম। এইভাবেই যাইতেছে। আমি নিজের হাত ব্লেড দিয়া কাটছি অনেক ওর জন্য। এইভাবে দেখতেছি যে না, ওর কোনো মানে পাত্তেই পাইতেছি না, যোগাযোগ পাইতেছি না। আচ্ছা। পরে হঠাৎ করে একটা মেয়ে আবার আমার এখানে জয়েন দেওয়ার পরে ওই মেয়েটাকে আমার সাথে কাজ করতে দিছিল। কে কাজ করতে দিল? মানে ওই মেয়েটা চাকরি নিচ্ছে আর কি। চাকরি নেওয়ার পরে মানে আমার সাথে দিল আর কি মেশিনে কাজ করার জন্য। আমি তো অপারেটর পোস্টে চাকরি করি, তা আমার সাথে আপনার ওই মহিলার সঙ্গে কি অবৈধ সম্পর্ক ছিল নাকি ওখান থেকে চলে আসছেন? ওইখান থেকে আমি চলে আসছি। তো কে দিল আপনাকে এই কাজের জন্য? অ্যাসাইনমেন্টটা কে দিল? অ্যাসাইনমেন্টটা আমি অন্য জায়গায় আবার চাকরি নিচ্ছি, ওইখানে আপনি পেলেন না? কোন এক ভদ্র মহিলার সঙ্গে। ওকে, বেসিক্যালি গার্মেন্টস তো এটা এমব্রয়ডারি কাজ। আচ্ছা। তখন ওইখানে ওই মেয়েটা আমার সাথে কাজ করতেছে। কাজ করার পূর্বে মেয়েটা দেখতেছে যে আমি সারা রাত পুরা গাঞ্জা খাই, নেশা করে সারা রাত পুরা ঘুম যাই, ঠিক মতো কাজ করি না। মেয়েটা কিভাবে দেখবে সারা রাত আপনি ঘুম যাচ্ছেন? এটা মেয়েটা কিভাবে? না, ওই মেয়েরাও নাইট করতো। আচ্ছা। মানে ছেলে মেয়েরা মানে একটা মেশিন তো অনেক বড়, একটা মেশিনে 3 জন করে লোক দিত। তো একটা মেশিনে 1 জন মেয়ে থাকতো, 2 জন ছেলে থাকতো। তো এরকম একটা ফ্লোরের ভিতরে 5টা 6টা মেশিন থাকতো, সব মেশিনে লোক থাকতো। তো মেয়েটা আমার সাথে তো কাজ করতো, তো সারা রাত ওই মেশিন চালাইতো, আমি চালাইতাম না, আমি পুরো ঘুমাইতাম।
ওই বাইরের থেকে ওই বারিন্দা বসে বসে খাইতাম, খাইয়া আইসা পুরো ঘুমাইতাম। তো মেয়েটা সারা কাজ করতো। তো এইভাবে জানতে জানতে মেয়েটা শুনতে পারছে যে আমি এরকম এই জন্যই এরকম করি। আচ্ছা, ওইভাবে কাজ করতে করতে সে আমাকে জিজ্ঞেস করলো আর কি, জিজ্ঞেস করলো যে আপনি এগুলি খান কেন, কি কষ্ট আপনার? পরে আমি বললাম যে এই ঘটনা। পরে মেয়েটা বললো যদি আমি আপনার সাথে সম্পর্ক করি তো আপনি এগুলো ছেড়ে দিবেন? তা আমি বলছি এটা কি সম্ভব হইব? যদি পারি তাহলে আমি সারার চেষ্টা করবো। আচ্ছা, মেয়েটা ডিরেক্টলি এরকম বললো? হ্যাঁ, ডিরেক্টলি। তখন ফার্স্টে আমি মানে ভাবছিলাম যে দূর কি আরে মেয়ের লেগে আমি এগুলো ছেড়ে দেবো। পরে আবার চিন্তা করলাম না, আসলে তো ভালো তো হইতে হইব, কারণ আমার তো একটা মানে ভালো হওয়ার একটা রাস্তা তৈরি করতে হবে। জি। তখন এই মেয়েটার সাথে আমি আবার মানে একটা প্রেমের সম্পর্কতে জড়ায় যাই। তার নিয়ে আমি ঘুরতে যাই, পার্কে যাই, সিনেমা হলে যাই, ছবি দেখতে। তো এইভাবেই চলতেছে। চলার পরে আমার আব্বু কিভাবে কিভাবে জানি শুনছে যে মেয়ের সাথে আমার রিলেশন। আচ্ছা। তো শোনার পরে আবার ফ্যাক্টরিতে যাই, এই মানে আমার রাগারাগি করতেছে যে তুই মেয়ের সাথে সম্পর্ক করিস না, এরকম করিস না, মান যত লেটান দিতেছে। জি। মানে আমাদের দোকানটা ছিল ওই ফ্যাক্টরির পাশে। আচ্ছা। তো মানুষের যে কোয়াকুই করতো, ওই যে ফ্যাক্টরির ফোলা হয় না, এসে দোকানে বসে চা খাইতো আর বলতো, তো এগুলি আব্বার কানে জিনিসটা লাগতো। আচ্ছা। তখন আব্বা আমার গালিগালাজ করলো। তখন আমি ভাবলাম যে না, বাপ তো ছোটবেলার থেকে ভালো চায় নাই, হয়তো এখনো ভালো চায় না, এটাই চিন্তা করলাম আর কি। চিন্তা কইরা ওকে আমি চলে গেলাম নরসিংদীতে। যাইয়া ওরে ফোন দিলাম যে আমি তোমাকে বিয়ে করবো, তুমি কি বিয়ে বসবা? তো বলছে হ্যাঁ। তা আমি বলছি তো তুমি সায়দাবাদ আসো। তো সায়দাবাদ চলে যায়, কোনো কাপড় চোপড় নেয় নাই। ওইখান থেকে আমার বন্ধুর, মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল নূপুর। নূপুর, ওকে। ওকে আমি নিয়ে যাই ওইখান থেকে, নিয়ে আমার বন্ধুর বাড়িতে নেই নরসিংদীতে। বন্ধুর বাড়িতে নিয়ে ওইখানে কাজী অফিসে নিয়ে বিয়ে করি। তখন বিয়ে করার পরে তখন আমার পকেটে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা। ও যাওয়ার সময় 10,000 টাকা মনে নিয়ে গেছিল। তখন বিয়ে করতে ওই টাকা শেষ হয়ে গেছে। তখন দুজনের সংসার তো পাতাইতে হবে, সংসার করতে হলে তো কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। জি। তখন ওইখানে আমি আবার একটা বন্ধুর দ্বারাই একটা চাকরি নেই। তো ওইখানে স্যালারি ধরছে আপনার 9,000 টাকা। তার আমার ওয়াইফও চাকরি নেয়, দুইজনে একসাথে চাকরি নেই। ও স্যালারি ধরছে 6,000 টাকা। ওকে। তো মালিকটা খুবই ভালো। আমি একদিন কাজ করার পরেই আমার 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। আচ্ছা। তো দুইজন ওইখানে রুম নেই, জিনিসপত্র কিনা সংসার করতে থাকে। হঠাৎ করে একদিন আমি মানে ঢাকায় আসি আব্বার সাথে দেখা করার জন্য। জি। তখন ও ওই ডিউটিতে যায়, রাত্রে ডিউটি শেষ করে বাসায় যাইতে লয়। বাসা যাওয়ার পথে আর কি হয়তোবা ভয় পায় আর কি, এটা আমি বুঝতে পারিনি। তখন আমি রাত্রে 11টা বাজে বাসায়। আপনি যে বিয়েটা করলেন, আপনার ফ্যামিলি থেকে কোনো ধরনের রেসপন্স নাই, পারমিশন নেওয়ার কোনো আসলে কেউ ছিল না সে অর্থে? না, ওই সময় পারমিশন নেওয়ার ইনকাম করছেন, নিজে খাচ্ছেন। হ্যাঁ, নিজে কাজ করছি, নিজের টাকা দিয়ে নিজে চলতেছি, কেউ জিগানোর মতো কিছু নেই। বাবাও তো আমার পকেটে টাকা না থাকলে দিতেছে না, আবার থাকলেও নিতেছে না, এটাই। তখন আমার শ্বশুরবাড়ির থেকে হয়তো অনেক চাপ সৃষ্টি হয়েছে। ওইটা আমি ওই যে কোর্ট ম্যারেজ করাইছিলাম, ওইটা দিয়ে আমি সমাধান করছিলাম। তো ওনাদের কাছ থেকেও কোনো রেসপন্স পাই নাই, কারণ ওনারা বলতেছে তোমরা একা একা বিয়ে করছো, একা একাই বুঝো, আমাদের কাছে আর কোনো কিছু বলবা না। তো যাও, দুজনে কাজ করতেছি, চলতেছি। হঠাৎ করে ও রাত্রেবেলা ভয় পাচ্ছে। আমি ঢাকার থেকে আসছি, আসার পরে দুজনে খাওয়া দাওয়া করে শুইছি। শোয়ার পরে ও মানে উল্টাপাল্টা রাব ব্যবহার শুরু করলো। তখন আমি বুঝতে পারি না যে কি জন্য ওইটা দিয়ে যে মানে নিজের চুল নিজে টাইনা ছিঁড়ে ফেলাইতেছে। আচ্ছা। তখন আমি রাত্রে তখন 2টা বাজে। মানে আপনি কারণটা বুঝে উঠতে পারছেন না কেন এরকম করতেছে? মানে চোখ বড় বড় হয়ে গেছে গা, আর চুল নিজে টানতেছে। চোখ অনেক লাল হয়ে গেছে গা। তখন নিজের হাতের মধ্যে নিজে কামড়াইতেছে। আচ্ছা। তখন রাত্রে 2টা 2:30 বাজে। তখন আমি ভয় পেয়ে যাই আর কি, যে এমন কেন করতেছে। পরে আমি তাড়াতাড়ি করে উঠছি, উঠে দরজা খুললে বাইরে থেকে দরজা লক করে দিলাম। লক করে দিয়ে আমি যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িওয়ালারে ডাকলাম, মহিলারে ডাকলাম। তো মহিলা অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো ডাকাডাকি করতেছি, তারা উঠতেছে না ঘুম থেকে। পরে আধা ঘন্টা পরে ওনার মেয়ে উঠছে, উঠার পরে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। পরে আমি বললাম, বলার পরে উনি আসছে। আসার পরে উনি বলতেছে যে ও তো আলগা আসর করছে। তো যা হোক, উনি হয়তোবা ঝাড়ফুঁক কিছু জানে, মহিলা জানার পূর্বে উনি ঝাড়ফুঁক করার পরে ঠিক হয়ে গেল গা, ওই মুহূর্তে ঠিক হয়ে গেল গা। ঠিক হয়ে যাওয়ার পরে
দেখতেছি যে মানে তার আচার ব্যবহার, কথাবার্তা সবকিছুই পরিবর্তন। আচ্ছা। এর ভিতরে আমাদের সংসার প্রায় 6 মাস পার হয়ে গেছে সংসার করা। পরিবর্তন, তার যদি আমি কোনো ভালো একটা কথা বলতাম তা তো সে মানে রাগারাগি করতো বা বাজে বিহেভ করতো। আচ্ছা। তার কথাবার্তার মানে সবসময় মাথা গরম। আচ্ছা। এভাবে কোনো ঠান্ডা মাথায় কোনো কথা বলতো না। আমি ভালো কথা বললেও তার মেজাজ খারাপ হয়ে যেত। তো এইভাবে যাক চলতেছে, আমি কাজ করতেছি। তখন এই অবস্থা দেখে আমি তার চাকরিটা মানে ছাড়া দিলাম, যে আর চাকরি করা লাগবে না, তুমি সুস্থ হও, তুমি সুস্থ হও, তুমি বাসায় থাকো। যা হোক বাসায় আছে, কিন্তু আমি সারাদিন কাজ করে আসি। আসার পরে দেখি যে তার সাথে আমার কথা মিলে না। আমি কই একভাবে, সে আমার লগে তর্ক বিতর্ক করে। ভালো কথা কইলেও সে চেতে জায়গা। তখন যা হোক এইভাবে দুজনের ঝগড়া বিবাদ শুরু হইলো আর কি। দুজনে প্রতিদিনই ঝগড়া হইতো, প্রতিদিনই আবার ঠিক হইতো, এইভাবে চলতেছে। যা হোক তখন আমার ওয়াইফ মানে প্রেগনেন্ট হয় আর কি। তো প্রেগনেন্ট হয় ওই মুহূর্তে আমার তো কোনো মানে আত্মীয় স্বজন নাই, বা আমার ওয়াইফেরও কোনো মানে আত্মীয় স্বজন আমাদের হেল্প করবো যে এরকম কোনো লোক নাই বড় দেখাশোনা করার জন্য। তখন আমি সারাদিন ডিউটি করতাম, আইসা বউরে দেখতাম, মাঝে মধ্যে রান্না বান্নাও করে দিতাম। আচ্ছা। যাও 5-6 মাস হয়েছে, আমি নিজে মেডিকেল নিছি নিয়ে, মানে ওই যে কি কয় না যে বাচ্চা দেখার জন্য ভালো আছে কিনা বা সুস্থ আছে কিনা, ওগুলো মেডিকেল নিয়ে করাইছি। ডাক্তার বলছে ছেলে হবে, ডেট দিছে। ডেটটা আমার সঠিক খেয়াল আসে না। তো ডেট অনুযায়ী ওই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই একবারে, মানে আমি যা ইনকাম করতেছি সব নিজেরা ওই যে খাইতেছি, শেষ। মাস শেষে আরো দেখি যে ঋণ থাকে। তো যা হোক এইভাবে চলতেছে। ডাক্তার ডেট দিছে 27 তারিখ, জানুয়ারির 27 তারিখ 2012। তো ওই 27 তারিখ ডেট দিছে। তো ওই সময় 27 তারিখের আমি 12 তারিখে স্যালারি পেয়েছি 10,000 টাকা, না 12,000 টাকা। 13 তারিখে আমার ছেলে ইনশাল্লাহ হয়ে গেল। আচ্ছা। তো হয়ে গেল ওই মুহূর্তে আমার নর্মাল ডেলিভারি হয়েছে বাসায়। আমি বাসায় নার্স আনে আর কি ডেলিভারি করাইছি, মেডিকেল নিতে হয় নাই। তার জন্য আমার অত বেশি টাকাও খরচ হয়নি। তো যাই হোক আমি খুশিতে আমার আব্বারে ফোন দিলাম। আমার আব্বার সাথে সাথেই আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমার আব্বারে বললাম যে আব্বা আপনি তো নাতি হয়েছে। তা আমার আব্বা উনি বলতেছে যে তো তোর ছেলে হয়েছে, আমি কি করবো? তাই আমি আপনি কি করবেন, আপনি নাতি হয়েছে, আপনি দেখবেন না, আসেন এসে দেখা যান। কয় না আমার সময় নেই, আমার দোকান বন্ধ করে আসতে পারবো না। তো যা হোক মানে আমার মনটা খারাপ হয়ে গেল যে ছেলে ঘরের নাতি দেখতে আসবে, তাতে সময় নেই। তো যা হোক মন খারাপ করার কিছুই নেই, ছোটবেলা থেকে তো আমি আদর পাই না, আমার ছেলে পাইব কি। তো যা হোক আমার ওই সময় ওয়াইফের সাথেও কোনো লোক ছিল না, ওই পাশের ভাড়াটিয়ারা এই সহযোগিতা করছে। তখন আমার শাশুড়ি কিশোরগঞ্জ থেকে আর কি আসে। তা আইসা ওই কত ঘন্টা খানিক ছিল, তাই কি আবার চলে গেছে, উনিও থাকতে পারবে না। তো এই বাচ্চার খেজমত, ওয়াইফের খেজমত সবে আমারই করতে হইতো, আমি করতাম, সারাদিন কাজ করে আইসা করতাম। ওই যাও এইভাবে একটু একটু বড় হওয়ার পরে সারা রাত বেড়া ঘুমাইতো না, কানতো, সারাদিন বেড়া ঘুমাইতো। মানে বাচ্চা, ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। এই জিনিসটা দেখা যায়। তখন যাও আস্তে আস্তে সুস্থ হয়, মানে ছেলে একটু বড় হয়, 1 বছরের মতো হয়ে যায়। এর ভিতরে ওই যে আমার ওয়াইফের সাথে টুকিটাকি ঝগড়াঝাটি থাকেই, মানে তার কথায় আমার কথা মিলে না। আমি যদি একটু 19-20 একটু দোষ পায় তাহলে মানে পুরা গরম করে লাগে। আচ্ছা। মানে তার ভালো কথাও বলা যায় না, সে চেতে জায়গা। তো এইভাবে এক কথা দুই কথা তর্ক বিতর্ক হইতে হইতে তার মারামারি হইতো, আমিও তারে মারতাম, মাঝে মধ্যে সেও আমার দিত। তো যা হোক এইভাবে করতে করতে একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। দেখলাম যে না, এইভাবে তো আর সংসার হয় না, প্রতিদিনই আল্লাহ 30 দিনই ঝগড়া। তারপরে এর ভিতরে আবার অভাব অনটন, হয়তোবা একবেলা খাইলে আরেকবেলা খাওয়ানোর ইয়া থাকে না। এক হইলো অভাব অনটন, 2 নম্বর হইলো ঝগড়াঝাটি। আমি যতটুকু জানি সংসারে যদি ঝগড়াঝাটি না থাকে একবেলা খাইও থাকা যায়, কিন্তু যদি সংসারে ঝগড়াঝাটি স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ না থাকে তত লাখ টাকা থাকলেও মানে ওইখানে সুখ নেই। তখন এইভাবে চলতেছে। তখন ওরও চিন্তা ভাবনা এরকম হয়ে গেছে যে আমার সাথে সংসার করবে না। সেও বলতেছে তোর সংসার আমি করবো না। তাই আমিও বলছি যে আমার সংসার যদি না করো তাহলে চলে যা। বাচ্চার বয়স কত তখন? তখন বাচ্চার বয়স 1 বছর। তো
তো যা হোক এইভাবে চলতেছে, কিন্তু ওই যে চলে যা এই পর্যন্ত, কিন্তু ও যায় না, যায়ও না, প্লাস আমার ছাড়েও না, মানে আমার গাড়ির উপরে থেকে আমার মানে ইয়া করে জ্বালায় আর কি। জি। তারপর হঠাৎ করে একদিন আমি ডিউটি করতেছি, এরকম রাত্রে ঝগড়া হয়েছে, সকালে 12টার দিক দিয়ে মহিলা যায় কইতাছে যে তোমার ওয়াইফ তো এরম নাকে মুখে দিয়ে ফেনা উঠছে, তাড়াতাড়ি যাও, বাচ্চা কান্তাছে। তা আমি তাড়াহুড়া করে আসলাম, আইসা চিন্তা করতেছি যে রাত্রে ঝগড়া করছি, হয়তো আর কোনো দুর্ঘটনা ঘটাইছে নাকি। তার চেয়ে আইসা দেখি সত্যি নাকে মুখে দিয়ে ফেনা বার হইতেছে। তখন আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেছি দইরা, তো পরিচিত ডাক্তার ছিল, উনি বলছে উনি আসতে লইছে। এমন টাইমে ওই পাশের রুমেরই একটা মেয়ে, ওর সাথে আবার 7টা জিন থাকতো। তো ওই মেয়ে আমার ফোন দেওয়া বলতেছে, রাকিব ভাই আপনি তো ইয়া করেন, ওই আইনেন না, ডাক্তার আইনেন না, ওর তো এই সমস্যা না, ওর আলগা সমস্যা, ওইখান থেকে এই ওর মানে অজ্ঞান হয়ে যাওয়ার কারণে, অনেক সময় থাকার কারণে এই ফেনাটা আইসা মুখতে, আপনি আইসা পড়েন। তা আমি আইসা পড়ছি, আসার পরে দেখতেছি যে না, ও কেমনে কেমনে জানি জ্ঞান ফিরাইছে, জ্ঞান ফিরছে, ফিরার পর থেকে দুইজনে যুদ্ধ করতেছে, মানে ওর তো চুল টুল আউলার না জ্বালার না, পুরো অবস্থা খারাপ। তো দুইটাই মানে যুদ্ধ করতেছে, মানে ও কইতাছে যে তুই কি কই থেকে আইসস, তো এগুলি করার পরে ওই আমার ওয়াইফও মানে আবল তাবল কই থেকে কি আইসে এদিক বলতেছে। যাই হোক, আপনাদের আপনি একটা সমস্যা ফেস করছিলেন। হ্যাঁ, সমস্যা ফেস করছিলাম। তো ওই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নাই যে আমি মানে ওর ভালো একটা চিকিৎসা করাম। তখন ওই সেরি মেয়ে আমার বলতেছে ভালো একটা খনকার বা কোনো একটা কবিরা যাই না, আপনি দেখান। তখন আমার ঘরে একটা টিভি ছিল, আমি টিভিটা বিক্রি করলাম, বিক্রি করে আমি একটা মানে একটা খনকার আনলাম, উনি হিন্দু ছিল। তো আসলো, আসার পরে উনি মানে আমার ওয়াইফের চোখ যখন বড় করছে, ওইটা দেখে উনি ভয় পাইয়া চলে গেল। তো উনি আমার কাছ থেকে টাকা নিছে অ্যাডভান্স 2000 টাকার মতো নিয়ে, উনি আমার বলতেছে কি যে আমি তো ওই যে জিনিসপত্র কিনছি এগুলি খরচ হয়ে গেছে, এখন তোমার ওয়াইফের যে সমস্যা, এই সমস্যা আমি পারবো না, তুমি ভালো খনকার দেখো, এই কথা বলে উনি চলে গেল। তখন আমার কাছে টাকা নেই, আমি আর 1000 টাকা আছে, আমি যে মানে ওরে চিকিৎসা করামো ভালো দেখা, চিকিৎসা করানোর মতো কোনো ইয়ে হয় নাই। ওর ফ্যামিলিতে, ওর বাসায় আমি ফোন দিছি, ওর বাইরে ভাবিরে, ওরাও কোনো মানে আগ্রহ করলো না, আগ্রহ করলো না, ভালো কথা। আর আমি যে আমার বাপের কাছ থেকে চাইবো ওরকম কোনো মুখই তো নেই, আর চাইলেও অনেক দিব না। আচ্ছা, তা আমি আমার বন্ধু বান্ধব অনেকের কাছ থেকে হাওলাত বরাত চাইছি, কিছু টাকা মিলাইছি, মিলে একটা হুজুর আইন না আর কি মোটামুটি ভাবে একটু চিকিৎসা করাইলাম। করানোর পরে উনি সারাইলো যে এটা আলগা একটা ভূত ছিল নাকি, তো ওটা সারাইলো। সারানোর পরে মোটামুটি সুস্থ, দেখি ভালো। এখন কিছুদিন পরে দেখি সে বলতেছে তার নতুন কোনো কাপড় চোপড় পরতে পারে না, নতুন কাপড় চোপড় বললে তার মাথা ঘুরায়, সাজগোজ করতে পারে না। তারপরে আমি যদি তার ডাক্তারের কাছে নিয়ে গেছেন কখনো? ডাক্তারের কাছে যেতে বলছিলাম, কিন্তু ও ডাক্তারের কাছে যাইতে রাজি না, ও বলতেছে আমার কোনো সমস্যা নেই। আবার যদি বলি যে চলো আবার কবিরাজের কাছে যাই, তখন তুমি যাও, মানে আমার গরম দেখায় আর কি। মানে আমি যদি একটু ইয়া করি, রাগারাগি করি, তাহলে ও আরো বেশি চেতে। তখন যাক, আমি যদি তার শরীরে ধরি, সে বলতেছে তার শরীর জ্বলিয়া জায়গা, মানে তা আমার স্পর্শ তার সহ্য হয় না। যা হোক, স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে রিলেশন চলতেছে, একবার একসাথে থাকতেছি, কিন্তু তার যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা, যে একটা সুখ, হ্যাঁ, এটা হইতেছে না, যে একটা মানে আপনাদের মধ্যে একটা স্বাভাবিক যে সম্পর্ক, হ্যাঁ স্বাভাবিক, এটা হইতেছে না। তো 1 মাস 2 মাস 3 মাস এরকম পার হয়ে যায়, কিন্তু তার সাথে আমার কোনো এইভাবে কোনো রিলেশনই হইতেছে না। আমি কাজ করি, বাসায় আসি, খাই, ঘুমাই, ও রান্না করে দেয়, শেষ রাত্রে ও একদিকে শুয়ে থাকে, আমি আরেকদিকে শুয়ে থাকি, এইভাবে চলতেছে। আর টুকিটাকি ঝগড়াঝাটি হইতেছে। তখন হঠাৎ করে আপনার ইলেকশন আইলো, তখন মিল ফ্যাক্টরি সব বন্ধ করে দিল ওই থেকে। আচ্ছা, তখন আমি যে কারখানাতে চাকরি করতাম, উনিও 1 মাসের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দিল, বলতেছে যে তুমি যদি পারো অন্য কোথাও চাকরি নিয়ে নাও, আর না হলে 1 মাস পরে আইসো। আচ্ছা, তখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি খুব অভাবনটার মধ্যে, রুম ভাড়া দিতে পারি না। তখন আমার ওয়াইফ চেষ্টা করছে মানে টাকা পয়সা জোগাড় করালে, কিন্তু পারে নাই, আর আমিও অনেক চেষ্টা করছি, পারি নাই। পরে আমি ওই রাজযোগালি কাম করছিলাম 2 দিন। আচ্ছা, তো দেখি যে রাজযোগালি কাম অনেক কষ্ট, এটা আমি পারি না,
রোদের ভিতরে থাকতে পারি না, আর ইট মাথায় নিয়ে মানে ইয়ে করতে পারি না, আমি কখনো করি নাই। তো 2 দিন করছিলাম, করার পরে আমার হাতে একটু সমস্যা আছে, তো আমার হাত ফুলে দেয় তোকে। তখন ওই আমার বউ বলতেছে যে থাক, দরকার না খেয়ে থাকবো, দরকার নেই এটা করার। আচ্ছা, তা আমার মনে হয় আমি 2 দিনে 600 টাকা পাইছি, 500 টাকার বাজার করছিলাম, আর 100 টাকার মনে হয় ওই যে হাতে ঠোস ফুটছিল, এই জন্য ওষুধ কিনা খাইছি। তো যাও এইভাবে একবেলা খাইয়া থাকি, আরেক বেলা খাই না। এখন দেখি যে না, বাড়িওয়ালা অনেক চাপ দিতে আছে রুম ভাড়ার লিগে। তখন আমার ওয়াইফের বললাম যে তুমি এখানে থাকো, আমি ঢাকায় যাই, যে দেখি একটা চাকরি বাকরির ব্যবস্থা করা যায় কিনা। তখন আমি ঢাকায় আসি উত্তর বাড্ডাতে। বাড্ডায় আমার একটা বন্ধু ছিল, ওর কাছে আসি। তা আসার পরেও আমার প্রথম 5টা কিছু টাকা দেওয়ার পরে আমি আমার ওয়াইফের টাকাগুলা বিকাশ করে দিই। আচ্ছা, দেওয়ার পরে যে তুমি চলতে থাকো, টাকা দেওয়া চলো, আমি চাকরি বাকরি করি, করে টাকা পয়সা যদি পাওয়া হয় তাহলে আমি আরো দিমু, তো চলো। তো যাও কিভাবে চাকরি করতেছি। তা আমি যে ফ্লোরে চাকরি নিছি, ওই ফ্লোরের পাশে আরেকটা, ওই আমার বন্ধু যে ফ্লোরে কাজ করতো ওই ফ্লোর, তো ওই ফ্লোরে একটা মেয়ে আর কি ওইখানে কাজ করতো। তা আমি মাঝে মধ্যে আমার বন্ধুর কাছে যাইতাম, যাওয়ার পরে ওইখানে মেয়েটা কাজ করতো, দেখতাম। তা আমার খুব ভালো লাগতো। কোন মেয়ে? মানে আমার বন্ধু যে চাকরি নিয়ে দিচ্ছে, ওই বন্ধুর আবার যেখানে চাকরি করে, বন্ধু যে ফ্লোরে কাজ করে, ওই ফ্লোরে আর কি। এই মেয়েটা কোন মেয়ে? এই মেয়েটা এই ঢাকা আসার পরে আর কি ওই বন্ধুর ফ্লোরে কাজ করে। আচ্ছা, তো ওইখানে আমি দেখতে আসি আর কি। তো দেখার পরে হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমি যদি আমার ওয়াইফকে ঢাকা নিয়ে আসি তাহলে তো মনে হয় ভালো হবে, কারণ ও এক জায়গায়, আমি এক জায়গায়, আমার ছেলেটা ওইখানে একা একা থাকে। তো ওই মেয়ের আমি বললাম কি যে তুমি তোমাদের ওইখানে বাসা টাসা আছে, যদি ভালো কোনো বাসা থাকে তাহলে আমার একটু জানাইও দেখা। তো ভাবছে যে হয়তো বা আমি ভালো বাসার কথা বলছি। তো আমার 1 সপ্তাহ পরে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে যে ভালোবাসা কার লাগবে, আপনার লাগবে? তাই আমি হ্যাঁ। তো এইভাবে যা তার সাথে আমার কথাবার্তা হওয়ার পরে একটা সম্পর্কে জড়ায় যায় তার সাথে আমার। আচ্ছা, তো এইভাবে ফাঁকে ফাঁকে জানতো যে আপনি ম্যারিড, আপনার একটা বাচ্চা আছে? না না, ওই মেয়ে জানতো না। আপনি তাকে বলেননি? না, আমি ওই মেয়েকে বলিনি। আচ্ছা, কারণ আমার তো বলার প্রয়োজন হয় না। তখন আমি ওই প্রতি সপ্তাহে শুক্রবারে আমি যাইতাম, নরসিংদী যাইতাম আমার ওয়াইফের কাছে। ওইখানে যায় যা যা লাগতো বাজার করে দিয়ে আসতাম, সবকিছু কিনা কেনা দিয়ে পরে আমি আবার রাত্রে চলে আসতাম, আইসা এখানে কাজ করতাম। তো এই মেয়ের সাথে আমার সম্পর্ক ফাঁকে ফাঁকে কথা হইতো ফোনে, আর মাঝে মধ্যে রিক্সা দিয়ে ঘুরতে যাইতাম। আচ্ছা, তাই আমি আবার এখানে 24 ঘন্টা ডিউটি করতাম, আমার সময় থাকতো না, মেয়ের সময় দিতে পারতাম না। আচ্ছা, তখন 3 মাস পরে ওইদিকে কারখানা ফ্যাক্টরি খোলার পরে আমি ওইখানে চলে গেলাম আবার। মানে এই মেয়ের আর কিছু বলিনি, না বলে আমি চলে যাই। এই মেয়ে ভাইবা নিয়েছে যে হয়তোবা আমি তার সাথে এমনি দুষ্টামি করছি। তো মেয়েটা ফাঁকে ফাঁকে আমার ফোন দিত, 6 মাস পর, 3 মাস পর এইভাবে ফোন দিত। ফোন দিল, আমিও 2-4-5 মিনিট কথা বলতাম। বলার পরে ওইখানে যাওয়ার পরে যেই দোকানে মানে দোকান পাখি খাইতাম, তো ওই দোকানদারে ছিল একটু নেশাখোর, মানে অনেকই আপনার গাঞ্জা টাঞ্জা খাইতো। আবার মাঝে মধ্যে দেখতাম যে ওনার দোকানে ওনারই কেমন ভাগিনা আবার ট্যাবলেট বিক্রি করতো। তো ওই লোক আবার ফেস হইতো না, মানে সামনাসামনি বৈশা যে আমি নিতেছি আপনার কাছ থেকে, সে নিজে দিত না। আচ্ছা, তো ওইখানে যাওয়ার পরে আমি যে কাজ করি তা আমি স্যালারি পাই কত 9,000 টাকা বা 10,000 টাকা। তো ওই দোকানে বইয়া চা খাইতাম, একসাথে বইয়া গল্প টল্প করতাম। পরে আমারে বললো যে ভাগিনা তুমি যেই কাজ করো এই কাজ করে তো চলার মতো কোনো ব্যবস্থা নেই, তো একটা কাজ করো, তুমি আমার লগে থাকো, আমি তোমার ভবিষ্যৎ করে দেবো। তা আমি ভাবলাম যে কি ভবিষ্যৎ করে দেব সে। পরে আমার ওয়াইফ করলো কি, আমার ওয়াইফ একটু অসুস্থ ছিল, তখন আমি শ্বশুর বাড়িতে পাঠাই যে তুমি শ্বশুর বাড়িতে যাও, যাই কিছুদিন বেড়াইটারে আসো। তো বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে ওই যে লোকটা যখনই ওর বাড়িতে রেড পড়তো, মানে পুলিশে রেড দিত, তখনই ও মানে বাইরে থাকতো, আগানের বাগানে যেখানে মন চাইতো ওইখানেই থাকতো। তো আমার রুমটা ছিল আবার ছোট, তো আমার ওয়াইফ যেহেতু বাড়িতে, তো আমার রুম খালি, আমি নাইট ডিউটি করি। তো এই লোকে আমার বলতো যে বাগিনা তুমি একটা কাজ করো, তোমার রুমে চাবি দেওয়া যাও, আমি রাতে থাকবো। তো যেহেতু আমি ওই এলাকায় থাকি, কারণ ওরা অনেক টাকা পয়সার মালিক, আবার ওই অনেক ক্ষমতা এখন ওই জায়গায়, কারণ এলাকাতে ওইখানে থাকতে হলে তাদের কথা শুনতে হয়। তো এই
চাবি চাইলে দিতে হইতো, বাধ্যতামূলক দেওয়া লাগতো, কিছু করার ছিল না। আচ্ছা, না করলে হয়তো বা গায়েও হাত দিতে পারতো এরকম। তারপরে দিতাম যাক আমার ঘরে থাকতো ওরা সারা রাত ভরে ইয়াবা খাইতো। তখন আমি একদিন ছুটি নিয়ে আইসা পড়ি, অফিস থেকে ছুটি নিয়ে আইসা পড়ি। তা আমি তো আগে থেকে একটু গাঁজা খাওয়ার অভ্যাস ছিল। তো ওই যে দোকানদার উনি আমারে মানে ইনভাইট করলো যে ওরা একটা অনুষ্ঠান করব, তো আমার আসতে হইব। তো ঠিক আছে, কোথায় অনুষ্ঠান করব? তো ওই পাশে একটা আপনার মানে ওই যে বাইরের থেকে যে এমব্রয়ডারি মেশিনগুলো আইতো, আপনার বাইরের থেকে ইনপুটের মাধ্যমে ওইখানে একটা গোডাউন ছিল অনেক বড়, ওই গোডাউনে আসতো, ওই গোডাউন থেকে আবার এখান থেকে সেল হইতো। তো ওই গোডাউনে যে সিকিউরিটি গার্ড, ওই গার্ড আবার আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়িওয়ালা মানে সিকিউরিটি গার্ডে চাকরি করতো ওইখানে। জি। তো ওইটার ভিতরে আর আপনার অনুষ্ঠানটা করবো এরা। তা আমারও নিল, দেখলাম ওইখানে পুলিশও আসলো 2-3 জন, থানার ওসি আর কি। রাত্রে প্রায় 2-3 বাজে এরা অনুষ্ঠান করলো, সবাই ইয়াবা খাইতেছে, কেউ বাংলা খাইতেছে, কেউ মানে যার যার মতো করে আর কি খাইতেছে। কারণ আমি তো আর এগুলি কখনো খাই নাই, শুধু জাস্ট একটু ওই যে গাঁজা খাইতাম এটাই। তো ওই লোকটা আমার বললো কি যে বাগিনা, তুমি যে জিনিসটা খাও এটা তো আমরা খাওয়া পছন্দ করি না, হয় রাজা হইবা আর নাইলে একবারে পজা হইবা, কিন্তু এটি কি খাও, এটি কোনো নেশা হইলো? তো আমি কইলাম যে আমি খাইছি আগে, আমি কখনো ইয়াবা খাই না। পরে আমার কয় তোমার আমি খাওয়াবো না, যদি একবার খাও তাহলে মনে করো যে আর জীবনে এটা ছাড়তে পারবা না, আর তোমার যে পরিস্থিতি এই পরিস্থিতি তুমি এরা খাইতেও পারবা না, কারণ ওই টাকাও তোমার কাছে নেই। তো একটা কাজ করো, তুমি আমার একটা প্যাকেট ধরায় দিল, যে এই প্যাকেটটা মানে এখান থেকে কতটুক 5 টাকা গাড়ি ভাড়া, এতটুক দূর, রাত্রে বাজে তখন 3টা। আমার বলতেছে তুমি এই প্যাকেটটা নিয়ে অমুক জায়গায় একটা লোক প্রাইভেটকে নিয়ে দাঁড়ায় রয়েছে, ওইখানে নিয়ে দিয়ে আইসা পড়বা, হাতে দিয়ে আইসা পড়বা। আচ্ছা, টাকা টুকা কিছু আনা লাগবো না, খালি দিয়ে আইসা পড়বা। আমি জানতাম যে এটার ভিতরে এটা আছে, তো তাও রিক্স নিচ্ছি। আমি গেছি, যাই আমি ওই লোকটারে হাতে দিয়ে আমি চলে আসছি। তা আসার পরে উনি আমার 1000 টাকা দিল, যে এটা তুমি রাখো। আচ্ছা, তো যাও, ওই দিন আমার উনি 1000 টাকা দিল। পরে আমি ডিউটি করতেছি রাত্রে, তো আমার ফ্যাক্টরি আবার সারা রাইতে গেট খোলা থাকতো। তো উনি রাত্রে আমার 2টা বাজে ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে বাগিনা একটু বাড়িতে পারবা? কি হয়েছে? কয় একটু চার দোকানে আসো অমুক জায়গায়। পরে গেলাম, যাওয়ার পরে ওরকম ওই এক প্যাকেট ধরা দিল, কয় এটা নিয়ে তুমি অমুক জায়গায় দিয়ে আসো, তুমি সারা রাত ডিউটি করে পাইবা 300 টাকা, আর আমি তোমার 1500 টাকা দিম। তো যাও, ওই দিনও আমি রিক্স নিয়ে গেলাম। যাওয়ার পরে যাও এইভাবে চলতেছে, ফাঁকে ফাঁকে দিতেছি, হ্যাঁ, জায়গায় জায়গায় নিয়ে দিয়ে আইতেছি। হ্যাঁ, উনিও আমার টাকা দেয় 1000-500, যখন যা লাগতেছে তাই দিতেছে। তো এখন আমার অভাব নেই, এখন আমি মোটামুটি বউরও টাকা দিতেছি, চলতেছে। হঠাৎ করে একদিন এক লোকের একটা ট্যাবলেট দিতে যাই, ওইখানে ছিল পুলিশ। তা আমি আর হয়তো বা সিভিল পুলিশ ছিল, আমি বুঝতে পারিনি। ওইখানে ওই ট্যাবলেট সহই আমার ধরে ফেলাইলো। তো দইরা ওইখানেও আমার মারলো, পুলিশে আমার মারলো। মারার পরে আমি পুলিশের বলতেছি যে এটি আমার না, এটা আমি বেশি না। তো এখন এই পুলিশও আমি দেখলাম যে ওনার সাথে একসাথে বইয়া খাইয়া গেল। ওকে, আমি 2 দিন আগে দেখলাম যে ওনার সাথে একসাথে বইসা এই পুলিশে খাইলো, ওইখানে আমি ছিলাম। আবার এই যে রাস্তায় যে আমার ধরার পরে আমি যে বললাম যে এগুলি আমার না বলছি দেখে তাও আমার মারলো। তো মারার পরে উনি আমার গাড়ি তুটাইলো। তা আমি সাথে সাথেই ওই মামারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে মামার ফোনটা আমার বলতেছে যে তুমি এই পুলিশ ওই যে দারোগা ধরছে ওই দারোগারে দাও। তাই আমি ওই লোকটার দিলাম। লোকটা ফোনটা হাতে নিয়ে বলতেছে যে আপনি যা বলার থানায় এসে বলেন। তো যা হোক আমার নিয়ে গেল 3টা বাজে। নিয়ে যাওয়ার পরে আর কোনো খবর নাই ওনার। তো 3 দিন না 4 দিন পরে আপনার এখান থেকে আমার সম্বন্ধী গেল থানায়। যাওয়ার পরে আমার সম্বন্ধে কি বললো পুলিশে আমি জানি না। তখন ওই লোকটারে যেভাবে হোক আমার সম্বন্ধে দিয়ে আমি খবর দেওয়া এলাম। ওকে, তো লোকটা গেল থানায়। যাওয়ার পরে ওই থানায় কি টাকা পয়সা দিছে মনে হয়, দেওয়ার পরে আমার ছেড়ে দিল। কত 3 দিন পর। তো 3 দিন পরেই দেখলাম যে মানে খাওয়া দাওয়া তো নাই, ওই মারছো আমার অনেক পুলিশে।
তারপরে আসলাম 3 দিন পর, আসার পরে আমার বউ তো আইসা পড়ছে এই ঘটনা শুন না। তো যাও দুজনে সংসার করতেছি, আবার চলতেছে, চাকরি করতেছি, খাইতেছি। হঠাৎ করে আমার ফ্যাক্টরির পাশে একটা বাড়ি আছে, ওইখানে মানে একটা মেয়ে সবসময় দেখতাম দাঁড়ায় থাকতো। তো দাঁড়ায় থাকার পরে ওই মেয়ে, আমি যখন সিগারেট খেতে যেতাম দোকানে, তখন ওই মেয়ে চোখে চোখ পড়তো আর কি। তো মেয়ে আমার দিকে তাকায় থাকতো, আমিও তাকাইতাম। তো হঠাৎ করে মেয়েটা আমার একটা মানে কাগজে নাম্বার দিয়া চলে যায়। তা আমি ফোন দেই, ফোন দেওয়ার পরে ওর সাথে প্রতিদিনই আমার সাথে কথা হয়। যখন আমি ডিউটি করতে যাই রাত্রে, তখনই আমি কথা বলতাম প্রতিদিন রাত্রে। আর বাসায় আসলে তো তখন বাসায় থাকতাম, ঘুমাইতাম, তখন আর কথা বলতে পারতাম না। তো এইভাবে কথা বলতে বলতে তার সাথে খুব ভালো পর্যায়ে গেল, খুব ভালো রিলেশন হইলো। তো এরকম সামনে ঈদ ছিল, ঈদে ওরা নিয়ে আমি ঘুরতে গেলাম। আমার ওয়াইফরে বলছে আমি ইয়াতে যেতেছি, ঢাকায় যাইতেছি। তো এই কথা বলে আমি ওরা নিয়ে ঘুরতে গেছি। ঘুরতে যাওয়ার পরে মেয়েটা আমার টাকাও দিল 1000। তো টাকা দিছে, ওই টাকা নিয়ে মানে মেয়েরে বললাম যে আমার যে এত টাকা খরচ হয়েছে তোমার ঘুরতে নিয়ে, তো এই টাকা তো আমার সংসারে পরে টানা লেগে যাবো। তো এখন এই টাকা দিব কেটা? পরে মেয়ে আমার 1000 টাকা দেয়। দেওয়ার পরে আমি আসি, বাসায় আসি। মানে আমার ওয়াইফে আমি বুঝতে দিই নাই যে আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করি। তো এইভাবে চলতে আছে। আমার বাসা আর মেয়ের বাসা 5 মিনিট লাগে হাইটা যাইতে, আর মাঝখানে হলো আমার ফ্যাক্টরি। তখন আপনার ওয়াইফের শারীরিক অবস্থা কি? ওয়াইফের শারীরিক অবস্থা ওইমনি, মানে শারীরিক অবস্থা ওইরকমই, ওইভাবেই। ওই যে রেগুলার ঝগড়া হইতাছে, রেগুলার ভালো হইতাছে, সংসারে শান্তি নাই, সংসারে শান্তি নেই। হ্যাঁ, তখন আমার বাচ্চার বয়স প্রায় 3 বছর। তো যাও এইভাবে চলতেছে। তো হঠাৎ করে আমি এটা রাত্রে একদিন আমার বলতেছে যে তুমি বাসায় আসবা। পরে আমি কই ঠিক আছে, যদি বললো তাহলে আসবো। তো তখন আমার ডিউটি চলে। তাই আমি তো ওইখানে সুপারভাইজার পোস্টে চাকরি করতাম। তো রাত্রে আমি ফ্যাক্টরি বাইরে দিয়ে তালা লক করে দিয়ে আমি তার বাসায় গেছি। তো এইভাবে 1 দিন 2 দিন রেগুলারলি যাইতাম প্রতিদিনই। তা আমার তো ডিউটি 1 সপ্তাহ দিনে 1 সপ্তাহ রাত্রে। প্রথম 1 সপ্তাহ গেলে রাত্রে যখন ডিউটি করতাম ওই 1 সপ্তাহ যাইতাম, আবার দিনে যখন ডিউটি পড়তো ওই সময় যাইতাম না। তো এইভাবে যাইতেছি প্রায় 1 মাসের মতো খালি গেছি। যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমি ঢাকা আসলাম, ঢাকা থেকে আবার বাসায় গিয়ে ব্যাক করলাম। তো ব্যাক করার পরে ও বলতেছে সারাদিন আমি ফোন টোন দেই নাই। ও বলতেছে তুমি সারাদিন ফোন দাও না, আমার দেখা করো। তাই আমি বলতেছি যে আমি বাসায় আসছি, কিছুক্ষণ পরে দেখা করি। ও বলতেছে না তুমি এখনই দেখা করতে হবে। তখন রাত্রে কত 10টা, 10:30, 11টা এমনই বাজে। তখন আমি বাসায় আইসা প্যান্ট কাপড় চোপড় চেঞ্জ করলাম, করে লুঙ্গি পরা। আমি আমার ওয়াইফে বললাম যে আমি আসতেছি। এই কথা কয়ে আমি ওর বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পর ও আমার রুমের ভিতরে ঢুকাইয়া দরজা লক করে দিল। লক করে, হ্যাঁ লক করে। নাম কি ছিল? মেয়েটার নাম ছিল সোমা। লক করে দিল। লক করে দেওয়ার পরে মানে যাইয়া বসছি, এর ভিতরেই ওর আব্বু, ওর ভাই, মানে আরো 3-4 জন লোক আইসা মানে দরজা বাইরানো শুরু করছে। একটা প্ল্যান ছিল আর কি। হ্যাঁ, ওর প্ল্যানই ছিল এরকম। তো যাও বাইরাইলো, তখন আমি দরজা খুলে দিছি। খুলে দেওয়ার পরে ওর বাপে আমার অনেক মারলো ওইখানে। মাইরা বলতেছে যে তুই যদি এখান থেকে যাইতে হয় তাহলে আমারে 30,000 টাকা দিবে। টাকার কথাই বলেছে? হ্যাঁ। তখন আমি বলছি যে 30,000 টাকা দেবো, আমার কাছে 30 পয়সাও নেই, আপনি আমি 30,000 টাকা কইতে দেবো। আর আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, আমি আপনার মেয়ের বিয়ে করবো। টাকার প্রশ্ন কেন আসবে? হ্যাঁ, টাকার প্রশ্ন কেন আসবে? তখন উনি বলতেছে যে তুই তো আমার সম্পত্তির দেখে আমার মেয়ের লোক সম্পর্ক করছিস। তখন আমি কই না, আপনার যে সম্পত্তি আছে এই সম্পত্তি আমাদের বাড়িতেও আছে, তাই আমার সম্পত্তি দরকার নেই, আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, আপনার মেয়ের আমি বিয়ে করবো। তো ওর মা ওইটা বলতেছে না, আমি আমার মেয়েরে তোমার কাছে বিয়ে দিব না, কারণ তোমার বউ আছে। তো যাই হোক, উনি আমার আটকে রাখলো, বাইন্দা রাখলো, এক কথা দড়ি দিয়ে বাইন্দা রাখলো হাতে। তখন আমার ওয়াইফও উনি চিনত, সকালে ঘুম থেকে উঠলে সবাই দেখা হয়। তো রাত্রে 11টা বাজে উনি ওর বাইরে দিয়ে আমার ওয়াইফে ঢাকাইলো বাসায়। তা আমার ওয়াইফও আসলো, আইসা দেখে যে আমার মাইরা ফাড়া ফুড়িয়া লাইছে, ঠোঁটমোট কালমাল। তো আমার ওয়াইফও কান্তাছে যে কি হয়েছে। তো উনি বলতেছে যে আমার বাসায় তোমার স্বামী চুরি করতে আইসা। তো আবার মহিলা বলতেছে যে কেমন যে বউ হইছো তুমি, জামাইরে ঘরে ধরে রাখতে পারো না, যে আপনাকে নিয়ে গেল ওখানে। হ্যাঁ। তখন
মানে আমার মানে ওয়াইফের আপনি বিষয়টা এরকম হয়ে গেছে যে আপনি তো বলতেও পারবেন না যে আপনি কেন এখানে আসছেন, কারণ জি না। আপনার উদ্দেশ্য তো খারাপ ছিল। না, আমার উদ্দেশ্য তো আমি তো প্রতিদিনই যাই, হ্যাঁ। আমি তো 1 মাস যাবতই তার সাথে ওকে, আমার সামহাও সে বুঝতে পেরে আপনাকে ট্র্যাপে ফেলে দিয়েছে, সুতরাং আপনি যেটাই বলেন না কেন আপনি নিজেকে সাফাই করতে পারবেন না। না, ওইখানে Okay. তো আমি বলতেও পারতেছি না যে আমি এই জন্য আসছি। একটা কথা আছে, লোভে পাপে হ্যাঁ। পাপে মৃত্যু। কিন্তু আমার ওয়াইফকেও আমি ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু এখন তো আমি কিছু বলার মতো মুখ নাই। হুম। তখন আমার ওয়াইফে ওনার হাতে পায়ে ধরলো, ধরে কয়েছে কাকা যা হইছে তাই আপনি ওরা ছাইরা দেন। হুম। তো উনি ওই সময় ছাইরেই দিল। উনি বলছে যাও তোমার জামাইরে তুমি নিয়ে যাও। হুম। পরে যাও, আমি আইসা বললাম বাসায় আসার পরে আমার বউ আমার অনেক মানে গালিগালাজ করলো, যেটা মহিলাদের করার দরকার এটা করলো আর কি। গালিগালাজ করলো, অনেক জড়াজাটি হইলো তার সাথে আমার। তখন আমি চুপচাপ রইলাম। তাই আমি একদিন কম্পিউটারের ছবি দেখতেছি বউ আমি, হুম। হঠাৎ করে 1 সপ্তাহ পরেই হুম। ওই মেয়েটার মা আর মেয়েটা আসলো আমার বাসায়। হুম। আইসা মেয়েদের যে একটা মানে প্রেগনেন্ট হয়ে গেলে যে একটা চেক আপ করায় না, যে একটা কাটি থাকে মেয়েদের, ওইটা আর কি নিয়ে আসলো। আইসা বলতেছে এটা চিনো তুমি? তা আমি বলছি চিনবো না কেন, চিনি তো। পরে মেয়েটা বলছে মানে কোন মেয়ে? মেয়ের মা, মানে যে মেয়েটা আপনাকে আটকাই দিয়েছিল সেই হ্যাঁ মেয়ে? হ্যাঁ, সেই মেয়ের মা। আচ্ছা, এটা আপনাকে ছাড়ার পরের ঘটনা? হ্যাঁ, মানে- সারার 1 সপ্তাহ পরে। আচ্ছা, তারপর? মেয়ের মা ওই যে মানে চেক আপ করছে, হ্যাঁ। মেয়ে প্রেগনেন্ট। তাই আর মেয়ের মা এসে বলতেছে যে তুমি কি এটা চিনো? তাই আমি বলছি চিনবো না কেন, আর কি হয়েছে বলেন? কয় আমার মেয়ে 2 মাসের প্রেগনেন্ট, এখন কি করবা তুমি? তা আমি বলছি ততদিনে তো আপনার ফ্যামিলির অবস্থা জেনে গেছে পুরোপুরি যে আপনি হ্যাঁ, আহ, আমার- বিয়ে করেছেন, আপনার একটা বাচ্চা আছে। না, ওই যে বলছি না আমার ফ্যামিলি মানে সকালে ঘুম থেকে উঠলে একজনের চিনে দেখেই। ওকে, তারপর? তখন বলতেছে যে এখন তুমি কি করবা? তা আমি বলছি ঠিক আছে, আপনি মেয়ে যেহেতু প্রেগনেন্ট হয়েছে তো আপনি মেয়ে আমার দিয়ে দেন, আমি বিয়ে করবো। তা আমার ওয়াইফও বলতেছে যে ঠিক আছে খালা, যাওয়ার তো হয়েছেই, তো যেহেতু আপনি মেয়ে আমার সামান্য লোকের প্রেম করছেই, তাহলে আপনি মেয়েরে ওর কাছে বিয়া দিয়ে দেন। আপনি এতটা সহজে আপনার স্ত্রীটা মেনে নিল? আর ঘটনাটা কি সত্য ছিল কিনা, মানে আপনার দিক থেকে ঘটনাটা সত্য ছিল কিনা? আমার দিক থেকে ঘটনা সত্য ছিল। সত্য ছিল, ওকে। জি। তখন আমিও আমার ওয়াইফের সামনে অস্বীকার করতে পারিনি যে জিনিসটা তো হয়েছেই। তো আপনার ওয়াইফ বিনা বাক্য ব্যয় বিষয়টা বললো যে ঠিক আছে, ওর সাথে বিয়ে বিনা দেন। বাক্যে সেও বললো যে ঠিক আছে খালা, আপনি মেয়েরে আমার ওর কাছে বিয়া দেন, হুম। সমস্যা নেই, আমার কোনো কিছু হবো না। হুম। তো যাও, ওই মহিলা বলতেছে না আমি তোমার লাইফটা নষ্ট করতে পারবো না। হুম। তো যাও, এখন আমি চিন্তা করলাম যে এখন কি করা যায়। পরে মহিলা কইলো যে তুমি আমার সাথে চলো, মেডিকেল যাইবা, অ্যাবর্শন করামো। হুম। তা আমার ওয়াইফ বলতেছে যে না, আমার জামাইয়ের আমি যাইতে দেবো না, আপনি মেয়েরে আমার কাছে দিয়া যান, আমি চিকিৎসা করাম। হুম। তো উনি মানে আমাদের কাছে দিব না, ওনার সাথে আমার যাইতে হইব। কি বলছে এটা? মানে মেয়ের মা বলতেছে আমি ওনাদের সাথে যাইতাম, হুম। আর আমার ওয়াইফ বলতেছে না আপনি মেয়ে আমার কাছে দিয়া যান, আমি ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করাবো, যত টাকা লাগে আমি খরচ করবো। হুম। তো যাও, উনিও এইভাবে রাজি ছিল না, রাজি হয়নি। হুম। তো উনি এলাকার মেম্বার টেম্বার মানে মুরব্বী ডাকাইছে। ডাকানোর পরে, কারণ ওই জায়গায় আমি ভাড়া থাকতাম, আমার তো আর স্থানীয় না, হুম। তো ওনারা সব ওনাদের পক্ষেই। তো এই কিছু কিছু লোক বলতেছে যে এরা তো এক ব্যবসায়ী, এটা হুম। মানুষ ফাঁসায় দিব, দিয়ে দিয়ে এরকম জরিমানা লয়। আবার কেউ কেউ বলতেছে যে এখন করছো দেও কি কয়। তো এই মেম্বারে আমার বললো যে মেয়ের বিয়ে দিতে মিনিমাম 2-3 লাখ টাকা লাগবো, হুম। কারণ এলাকাতে তো বিয়ে হইবই না। তাহলে তুমি বেশি না, মেয়ের চিকিৎসা বাবদ 50,000 টাকা দিবা। মানে আমার 50,000 টাকা জরিমানা করলো ওইখানে। ওকে। এখন 50,000 টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। মানে ঘুরে ফিরে সব টাকার কাছে চলে আসতেছে। হ্যাঁ, ঘুরে ফিরে খালি টাকার কাছে। আর আমি বলতেছি যে আপনি মেয়ের সামনে দাঁড় করান, মেয়ে আমার সাথে ভালোবাসার সম্পর্ক করছে, আমিও মেয়েরে ভালোবাসি, এখন যদি মেয়ে বিয়ে বসতে চায় তাহলে আমি মেয়ের বিয়ে করবো, যেহেতু আমার ওয়াইফ এটা রাজি, হুম। মেনে নিতেছে। এখন মেয়ে মা বলতেছে না আমি মেয়ে বিয়ে দেবো না। তাই যাকে এলাকার মেম্বার চেয়ারম্যান বলতেছে যে তোমার কাছে মায়া বিয়ে দেওয়া যাবে না, তোমার সংসার আছে, তোমার ছেলে আছে, ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। হুম। তা আমিও চিন্তা করলাম তা তো ঠিক আছে। তো এখন 50,000 টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নেই। এখন ওরা আমার টাইম দিল 24 ঘন্টা, 24 ঘন্টা হচ্ছে 50,000 টাকা দিতে হবে। এখন আমার ঘর থেকেও বেরোতে দেয় না। তা আমার ঘরে হয়তো বা কম্পিউটার ছিল একটা, আর
মানে জিনিসপত্র ছিল টুকিটাকি বিক্রি করলে কত 1050 বেতন যাইব। তো এগুলি বিক্রি করতে একটু সময়ের প্রয়োজন আছে, সবাই তো আর সাথে সাথে কিনে নেয় না। তখন আমার বউ আমার সমন্দির বউর কাছে ফোন দিল ঢাকায়। তো উনি বলতেছে যে জিনিসপত্র হারাইলে জিনিসপত্র পাবি। হ্যাঁ, আমার বউর এই কথা বললো যে জামাই গেলে কিন্তু জামাই পাবি না। তা আমার ওয়াইফ জিনিসটা মাথায় কাজ করলো যে আসলে তো মনে হয় যে এরকমই। তখন আমার ওয়াইফ করলো কি, আমার বললো যে তুমি আগে বাস স্ট্যান্ড যাও, আমি আইতাস। তাই আমি বাস স্ট্যান্ড গেলাম, ওইকে ওরে নিয়ে আমি রাত্রে 10টা-11টার দিক দিয়ে আমি ঢাকা চলে এলাম আমার ছেলেরে আর বউরে নিয়ে। তো ওই জিনিসপত্র ঘরে জিনিসপত্র যা আছে সব ওইভাবে ফালাতে এসে পড়ছে, কিছু আনেনি। আসলাম সমন্দির বাসায়, আসার পরে দেখি যে না 3-4 দিন হয়ে গেছে গা, আর 5-4 দিন পরে ঈদ, রমজানের ঈদ না কোরবানির ঈদ। হয়তোবা যদি আমি 5-6 দিন থাকতে পারতাম তাহলে আমি ওইখানে প্রায় 18-20 হাজার টাকার মতো পাইতাম। কিন্তু এখন তো সব ফালাইতে হয়ে পড়তেছে, কিছু নাই, আমার পকেটে গাড়ি ভাড়ার টাকাও নেই। আসলাম সমন্দির বাসায়, আসার পরে ওনারা কেউ কিছু বলে না। একবেলা খাওয়ান দেয়, খাইতেছি আর ঘুমাইতেছি, কোনো ইয়া নেই। পরে আমি চিন্তা করলাম না এইভাবে থাকলে তো লাভ হবো না, তাহলে বাড়িতে চলে যাবো। তো এই পাঁচটা আমার ওয়াইফে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে গেলাম। আচ্ছা, ওই বিষয়টা কি হলো? অমীমাংসিত থেকে গেল? ওইটা অমীমাংসিতই থেকে গেল। ওকে। তো ওই অমীমাংসিত থাকার পরেও আবার কিছু ঘটনা ঘটছে। পরে যাও আমি আমার ওয়াইফে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার কাকা বলতেছে যে এত বছর পরে বাড়িতে আইসস, আমার তো একটা মেয়ে আছে, কিছু আনলি নাতে করে। এখন আমার যে একটা বাচ্চা আছে, 2 দিন পরে ঈদ, আমার বাচ্চার গায়ে তো পোশাক নেই, আমার নিজের ফরনই তো শার্ট নেই, আমি আপনার মেয়েরে কইতে দেবো। তো যাও, এটা তো তারা বুঝবো না। এখন দেই না, ঈদ গনে আর 2 দিন আছে, ওই মেয়েটাও আমার ফোন দিতেছে। যে মেয়েটার সাথে ঘটনা হয়েছে ওই মেয়েটাও আমার খালি ফোনের উপর ফোন দিতেছে। তা আমি মেয়েটারে বললাম যে দেখো, তোমার কারণে আজকে আমার সব উলুট ফালুট হয়ে গেল। 2 দিন পরে ঈদ, আমার ছেলের যে একটা বাচ্চা মানুষ, একটা ঈদের একটা খুশি আছে, এই খুশিটা নষ্ট হয়ে গেল। এখন আমি কি করবো? পরে ও আমার করলো কি, বিকাশে টাকা দিল 3,000 টাকা দিল। কইলো তুমি যাওয়ার তো হইছেই, তুমি তোমার ওয়াইফরে আর বাচ্চারে মার্কেট করে দাও, দিয়া পরে তোমার সাথে আমি কথা বলতেছি। পরে আমি ওই টাকা দিয়ে আমার ওয়াইফরে আর পোলারে মার্কেট করে দিলাম, কিন্তু আমার ওয়াইফরে জানাই নাই যে এই টাকা ও দিছে। তো যাও করে দেওয়ার পরে আবার 2 দিন পরে সে আমার ফোন দিল। ফোন দেওয়ার পরে আমার বলতেছে যে আমি কিছু টাকা পাঠাইতেছি, তুমি মার্কেট করো, কইরা ঈদের 1 দিন পরে তুমি ঢাকা আইবা, আমি তোমার সাথে চলে যাম। মেয়ে আমার এই কথা বলতেছে। তাই আমার সাথে চলে যাইবা, তাই আমার সাথে আইলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি তোমার কিভাবে আইনা কিভাবে রাখবো? তা আমার চিন্তা ভাবনা ছিল খারাপ, যে আমি চিন্তা করছি যে ও আমার জিনিসপত্র যে ফালায় রেখে এলাম মিনিমাম 50-60 হাজার টাকা, আমি ওর কাছ থেকে এগুলো উসুল করবো। আর ওর বাবা যে আমার মারলো, এই মাইটটাও আমি উসুল করবো। মানে আমার এটা জিত রয়ে গেল। তো যাই হোক, আমি ওর সাথে ফোনে কথা বলতে থাকলাম। তো ঈদের পরের দিন ও আমার গাড়ি ভাড়ার টাকা পাঠালো, আমি ঢাকা আসলাম। তো ওর মায়ের গলার চেন আর কানের জিনিস ও চুরি করে নিয়ে বিক্রি করছে। কইরা ওর কাছে ক্যাশ টাকা ছিল, ওই টাকা নিয়ে পায় 30,000 টাকার মতো। ও টাকা নিয়ে চলে আসলো ঢাকা সায়দাবাদ। আমিও লঞ্চ কইরা চলে গেলাম সায়দাবাদ। যাইয়া আগে ফলো করলাম যে কোনো লোক আছে কিনা। ফলো করার পরে দেখলাম যে না, ওর সাথে কোনো লোক নাই। তা আমি একটা সিএনজি ভাড়া করলাম, ভাড়া করে ওর সিএনজিতে উঠাইলাম। উঠে আমি ডাইরেক্ট নিয়ে গেলাম যে সদরঘাট। আচ্ছা, সদরঘাট নিয়ে আমি চাঁদপুরের লঞ্চে উঠলাম। চাঁদপুরের লঞ্চে কেবিন ভাড়া নিলাম 800 টাকা দিয়ে। তো ওই যে সিএনজিতে উঠছি, উঠার সাথে সাথে ওর হাতে যে টাকা ছিল 30,000, ওই টাকাটা আমার হাতে দিয়ে দিছে। আচ্ছা। তো দেওয়ার পরে এখন তো আমার হাতে টাকা আছে, আমার খরচ করতে কোনো সমস্যা নেই। তো যা হোক, আমি 800 টাকা দিয়ে আমি কেবিন ভাড়া লইলাম। কেবিন ভাড়া নেওয়ার পরে ওর সাথে আমার অনৈতিক সম্পর্ক ওইখানে হইল লঞ্চের ভিতরে। তো যা হোক, আমি চাঁদপুর গেলাম ওরে নিয়ে। চাঁদপুর যাইয়া পৌঁছাইলাম প্রায় সকাল 6টা বাজে। তখন এখন আমি চাঁদপুর ওরে রাইখা কি করবো? আমার তো ওরে আবার রিটার্ন ব্যাক করতে হইব। মানে ও তো আসছে আমার কাছে একবারে,
বিয়ে বসবে এই জন্য। কিন্তু আমার তো ইচ্ছা ছিল না যে ওর বিয়ে করবো। আর তখন আমি আবার লঞ্চে উঠলাম, ওইটা আবার কেবিন ভাড়া লইলাম, লইয়া নিয়ে আসলাম ঢাকা আইসা ওই দিন ছিল প্রায় 23 তারিখ। তা আমি ওরে বুঝাইলাম যে দেখো, মানুষের রুম ভাড়া দিলে তো 1 তারিখে আগে রুম ভাড়া দেয় না। আপনার ওয়াইফ তখন কোথায়? আমার ওয়াইফ আমাদের গ্রামের বাড়িতে, আচ্ছা, বাড়িতে রেখে আইছি। আমি ওয়াইফে বলছি যে আমি ঢাকা যাই, যে চাকরি মাকরি লই, পরে তোমার একটা সেভ করবো। তো ওরে টাকা টুকা দিয়ে আইসি ওর বাড়িতে আসা। তো যাও, এখানে ওরে বুঝাইলাম যে দেখো, তো রুম ভাড়া লইতে পারবো না, এখন আরো 7 দিন বাকি মাস শেষ হইতে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখন বাসায় চলে যাও, 7 দিন পরে তুমি 1 তারিখে আইসো। এই কথা কইয়া পরে আমি ওরা সাইজা বাজাই না, আবার গাড়িতে উঠে দিলাম। টাকা 500 হাতে দিলাম, দিয়া গাড়িতে উঠে দিয়া গাড়ির হেল্পারে 12 দিয়া দিলাম, দিয়া বললাম যে ওরে বাবুরহাট নামে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ফোন দিতে আছে, কথা হইতেছে। পরে আমি ও আবার 1 তারিখে আসতে চাইছে। পরে আমি বলছি যে তুমি যে আসতে চাও, আমার তো একটা ছেলে আছে। এদিকে যে আপনি এনার সঙ্গে সম্পর্ক মেনটেন করছেন, এটা তো আপনার ওয়াইফ জানে না? না, পরবর্তীতে যে সম্পর্ক মেনটেন করতেছি এটা জানে না, এটা আমার ওয়াইফ জানে না। এই মহিলার নাম কি ছিল যার সঙ্গে সম্পর্ক মেনটেন করছেন? সোমা। মানে সোমার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে এটা জানে না? না, এটা এখন জানে না। বারবার তো ওনার ফ্যামিলি থেকে টাকা চাচ্ছিল, তো ওই সময় উনি সন্তান সম্ভবা? ওই সময় প্রেগনেন্ট ছিল, হ্যাঁ। তো ওইটার আপনি কোনো স্টেপ নিয়েছেন নাকি? বাচ্চাটা আমি নিবেন কোনো নাকি স্টেপ নিবেন না? নেই নাই, কিন্তু ওনারা স্টেপ নিচ্ছে। আচ্ছা, স্টেপ নেওয়ার পরও আপনি সম্পর্ক কন্টিনিউ করছেন? স্টেপ নেওয়ার পরও ওই যে এগুলো নোট করার মতো যে ওর বাবা মা কিন্তু বারবার টাকা চাচ্ছে এই ঘটনার কারণে, এবং ও কিন্তু ওকে ধরে একবার বিয়ে সাথীর ব্যাপারও হচ্ছিল, সেটা সমাধান হয় নাই। এর ফ্যামিলি থেকে ও মানা হচ্ছে বা হচ্ছে না, এরকম একটা ব্যাপার। এর ওয়াইফের মানতে চায় আবার চায় না, এরকম একটা জায়গা থেকে ও তারপরেও সম্পর্কটা কন্টিনিউ করে যাচ্ছে। তার মানে এতগুলো মানুষ সবাই মিলে এক ধরনের ক্রাইমের মধ্যে ইনভলভ। ওকে, তারপর মেয়েটাকে মেয়েটাকে না সোমাকে আমি পাঠিয়ে দিলাম বাসা। পরে আবার আমার সাথে ফোনে কথা হয়। তো আমার বলতেছে যে 1 তারিখ তো আইসা পড়ছে, কি করবা? পরে আমি বললাম যে আমি চিন্তা করলাম যে আমার তো একটা ছেলে আছে, আর এখন কি ওরে বিয়ে করা ঠিক হইব? ঠিক হইব না। তখন আমি ওরে মানে কিভাবে মানে পিছে ব্যাক করবো, মানে এটার জন্য আর কি আমি ওরে বলছি যে তুমি আমার কাছে আসতে পারো, ঠিক আছে, কিন্তু যে আসতে পারবা, কিন্তু কখনো বাচ্চা কাছে নিতে পারবা না। তো বলতেছে এটা কেমন কথা? তাই আমি বলছি যদি বাচ্চা কাচ্চা না নেওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি তোমার হয়তো বা নিয়ে সংসার করতে পারবো, আর না হয় আমার পক্ষে সম্ভব হইব না। কারণ আমি আমার বাবা মা ছাড়া অনেক মানুষ হয়েছি, আমি বুঝি যে বাপ মা না থাকলে কি হয়। তাই আমি চাই যে আমার ছেলে যাতে এরকম কোনো ইয়াতে না পড়ে। তখন ও বলতেছে না, তো আমার পক্ষে সম্ভব হবে না। তাই তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায়। তো এই বিদায় মানে এই সমাপ্তি। তার সাথে আমার রিলেশন ব্রেকআপ হয়ে গেল। তারপর ওইখানে আমি চাকরি নিলাম সদরঘাটে। চাকরি নেওয়ার পরে হঠাৎ করে ওই যে বাড্ডাতে যে একটা মেয়ের সাথে রিলেশন হয়েছিল আমার বন্ধুর ফ্লোরে, ওই মেয়েটা হঠাৎ করে ফোন দিল। তো ফোন দেওয়ার পরে ওর সাথে রেগুলারলি ফোনে কথা হইতেছে। তখন ওর সাথে সাথে ফাঁকে ফাঁকে ওর মার সাথেও আমার কথা হইতো ফোনে। তোর মা আমারে বলতো যে ওর কোনো বাইটাই নাই। তাই আমিও বলতাম যে আমার বাবা মা নাই বলতাম। তো উনি বলতো তো বাবা তুমি একদিন আমাদের বাসায় আইসো। তো মাঝখান দিয়ে 3 বছর পার হয়ে যায়, ওর সাথে ওরা আমি দেখি না, ওই মেয়েটাকে। তো চিন্তা করলাম যে না, যেহেতু আন্টি বলতেছে তাহলে আমি যাই। তখন আমি বাড্ডা আসলাম, আইসা ওনার বাসায় গেলাম। উনি নিজে আমার রিসিভ করলো এখান থেকে। তখন রিসিভ করার পরে বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পরে শুনতেছি যে মানে যে মেয়েটার সাথে আমি কথা বলতাম রেগুলারলি, আরেকটা মেয়েও ছিল, মানে বাসায় প্লাস অ্যাডাল্টারি এই ধরনের একটা সম্পর্ক, তার পাশাপাশি আরেকটা মেয়ের সঙ্গে কথাও বলতেন? না, তাহলে ওই মেয়েটাই সময় না, সোমা না, সোমার তো ব্রেকআপ হয়ে গেল। তারপর আরেকটা মেয়ের সঙ্গে কথা বলা। এই মেয়েটা হলো আপনার ওই যে আমি যে ঢাকায় এসে যে চাকরি করলাম 3 মাস, তো আমার বন্ধুর ফ্লোরে যে মেয়েটা ওই যে বাসা। একটা জিনিস আমাকে একটু বলেন তো, মানে আমি ধরনের প্রশ্নটা করাটা অনেক বেশি উইয়ার্ড হয়ে যায়, তারপরেও বিষয়টা মানে আপনি চাকরি করছেন ছোটখাটো বিভিন্ন রকমের এমব্রয়ডারি প্রতিষ্ঠানে বা ছোটখাটো গার্মেন্টসে, এই জায়গাগুলোতে কি ছেলে মেয়েদের সম্পর্ক আপনার জায়গাটা থেকে যেরকম একের পর এক আপনি বিভিন্ন রকমের সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন এবং সেটা শেষ পর্যন্ত অনৈতিক সম্পর্কে দিকে যাচ্ছে, এটা কি অনেক ইজি? মানে অ্যাক্সেস করাটা কি খুব ইজি?
ইজি না, হয়তোবা কিছুদিন সম্পর্ক রিলেশন করার পরে হয়তোবা এটা হয়। মানে আপনার জায়গা থেকে বিষয়টা কেমন ছিল? আপনি খুব এরকম যে কাউকে খুঁজে আমার- বের করতে হয়েছে এরকম আমার কোনো কাছ কিছু? থেকে এটা ইজি, আপনার কাছ থেকে অনেক ইজি মনে হয়েছে? হ্যাঁ আমার কাছ আচ্ছা, থেকে এটা ইজি ছিল। আচ্ছা। তারপর মানে এটা আমার পক্ষ থেকে না, মেয়েদের পক্ষ থেকে বেশি আসতো। আচ্ছা, তো কথা বলতেন মেয়েটার সঙ্গে? হ্যাঁ মেয়েটার সাথে ওই যে ফোনে কথা বলতাম, ওই যে 3 মাস 6 মাস পরে ফোন দিত, 2 মিনিট কথা বলতাম, এতটুকুই। তাই এইভাবেই 3 বছর পার হয়ে যায়। এই 3 বছরের ভিতরে তো এত ঘটনা ঘটলো। আচ্ছা, তখন ওর মার সাথে আমার কথা হইতো, তো ওর মা আমারে ডাকলো যে তুমি আমার বাসায় আসো। পরে আমি ওর বাসায় গেলাম। যাওয়ার পরে ওর মা আমারে হঠাৎ করে বলতেছে যে বাবা তুমি তো আইসো, তো তুমি, মেয়েটার নাম আমি বলতে চাইতেছি না, বললে হয়তো বা ঠিক আছে, প্রয়োজন নাই। হ্যাঁ, বলেন। তো আমার বলতেছে যে তুমি আসছো, তো এখান দিয়ে কিছু একটা ঘটনা হয়ে গেছে। তাই আমি বলি, কি ঘটনা আন্টি? পরে আমার বললো যে ও তো একটা ছেলের সাথে মাত্র 1 সপ্তাহ ধরে রিলেশন হয়েছে। ওর মা এটা বলতেছে? হ্যাঁ ওর মা ওর মা জানতো না যে আপনি, আচ্ছা, ওর সঙ্গে আপনি কথা বলতেন, মানে নরমালি কথা বলতেন? নরমালি কথা বলতাম, ওই যে 3 মাস পরে একদিন 2-4-5 মিনিট, এতটুকুই। আচ্ছা, তো উনি আমার চিনতো? হ্যাঁ, ওর মা আমার দেখে নাই কখনো, কিন্তু এমনি ফোনে কথা বলতাম। তাই আমার বলতেছে যে ওরে অনেকদিন ধরে কথা বলতেছো, তাই এখন আমি তোমার কাছে একটা কথা বলি, এই যে আমার মেয়ে তো একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, তেমন ছেলেটারে আমি খবর পাঠাইছিলাম। পরে ছেলেটা বাসায় আসছিল, ছেলেটার আমার পছন্দ হয় নাই। এখন বাবা তোমার আমার পছন্দ হয়েছে, তোমার সবকিছু ভালো লাগছে আমারতে, এখন দেখো তুমি ওরে কইয়া বুঝে দেখো। দেন ও আমার প্রতি একটু আমি রাগ, কেন আমি বাসায় আসলাম। তা আমার বলতেছে আপনি কেন আমাদের বাসায় আসছেন? আমি কি বলছি আপনার, মানে আমার রাগারাগি করে বলতেছে। তা আমি বললাম তুমি এতদিন আমার সাথে কথা বললা ঘন্টার পর ঘন্টা, সারা রাত, এখন তুমি বলতেছো যে কেন বাসায় আসলাম। তো আমার বলতেছে যে আপনি চলে যান, আপনার কখনো বাসায় আইসেন না। আচ্ছা, তখন আমার জিনিসটা একটু খারাপ লাগলো যে এতদিন ধরে কথা বললাম, রিলেশন হইলো, আর এখন বলতেছে এই কথা। তো ঠিক আছে, তো আমি আবার ওরে বললাম যে ঠিক আছে, তুই যেহেতু বলছস, তাহলে তোর মারে আমি মা ডাকছি, আর উনিও আমার ছেলে ডাকছে, তাহলে তুই যার লোকই সম্পর্ক করস, তোর বাসায় আমি আমু জামু খামু ঘুমামু, আর দেখমু তুই কার সাথে সম্পর্ক করস। তো যাও, আমি এই কথা বলে চলে আসছি। তোর মা হয়তো বা ওরে বুঝাইছে, বোঝানোর পরে 1 সপ্তাহ পরে আমার ফোন দিয়ে বলতেছে যা হয়েছে সরি, বলে গেছে। এই সরির মধ্যেই তার সাথে আমার রিলেশন আবার শুরু হইলো। ফোনে কথা হইতো, সপ্তাহে সপ্তাহে আমি তার সাথে দেখা করতাম, হাঁটতে জেলাইসা এখানে সেখানে যেখানে মন চাইতো আর কি চলে যেতাম। তো এইভাবে চলতে চলতে হঠাৎ করে ঈদ আসলো। তো ঈদ ওরে আমি মার্কেট টার্গেট করে দিলাম, করে দিয়া তারে আমি বললাম যে মানে তার প্রতি আমার একটু ইয়া ছিল, তার সাথে আমার অনিত কিছু সম্পর্ক করব। মানে আপনার টার্গেটই ছিল? টার্গেটই ছিল যে আমি, যেহেতু আমার সাথে একটা মানে ইয়া করলো, 2 নাম্বারই করলো, যে আমার সাথে এতদিন সম্পর্ক। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আপনি এই ধরনের অসুস্থ একটা সম্পর্কের মধ্যে কন্টিনিউয়াসলি যাচ্ছেন, আপনার ওয়াইফ এটা ইনফর্ম এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনার ওয়াইফের কাছ থেকে আপনার কোনো প্রেশার আসতো না? না, ওয়াইফ ওই যে বললাম যে ওয়াইফের বাড়িতে রেখে আসছি, ওই বাড়িতে পড়ে রয়েছে, যোগাযোগও করতেন না। আমার ওয়াইফ আমার কোনোদিন ফোন দেওয়া বলো না যে তোমার এখন বাড়িতে আসতে হবে।